খবর সবার? ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং 2026 স্পেশাল পডকাস্ট দ্য বুইয়া টক্সে তোমাদের সবাইকে স্বাগত। আমি নুসরাত অনিয়া আছি তোমাদের সাথে এবং আমার সাথে রয়েছে তোমাদের সুপরিচিত চারজন মুখ এবং তাদেরকে নিয়ে আজকে হবে আড্ডা গল্প। চলো পরিচয় করিয়ে দেই। এপাশে রয়েছে আমার সাথে শাউটকাস্টার নাজমুল হোসেন, যাকে তোমরা গোলটু ভাই নামে চিনো। হ্যালো গোলটু। হ্যালো নুসরাত আপু, কেমন আছেন? অবশ্যই ধন্যবাদ এত সুন্দর একটা ওয়ার্ম ওয়েলকামের জন্য। ওকে, আমি খুব ভালো আছি গোলটু। এরপরে আমাদের সাথে রয়েছে বেস্ট সাপোর্টার খ্যাত স্পোর্টস অ্যাথলিট তাহসিন রুদ্র, যাকে তোমরা চেনো কুট্টুস নামে। হ্যালো কুট্টুস, কি অবস্থা? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কেমন যাচ্ছে তোমার এই এফএফডব্লিউএস? আলহামদুলিল্লাহ, এখন অবধি ভালোই যাচ্ছে। আসছি তোমার কাছে। এপাশে রয়েছে শাউটকাস্টার রাতুল, যাকে আমরা চিনি আরডিএফ জুনিয়র নামে। হ্যালো আরডিএফ। Hello, Apu. Thank you for your warm welcome and nice to meet you. ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা যার কাছে যাব তিনি কিন্তু খুবই 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 ফেমাস এন্ড আমাদের থেকে তোমরা তাকে খুব ভালো করে চেনো, কারণ তোমাদের ওন আমাদের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যারা যিনি আছেন আমাদের সাথে, তিনি হচ্ছে ক্রুল গেমিং, আমাদের আবির ভাই। হ্যালো আবির। Hello Nusrat, thanks for the pleasant introduction and glad to be here. ওকে, সো এবার কিন্তু আমরা ধীরে ধীরে প্রত্যেকের কাছেই যাব। প্রথমে আমরা হচ্ছে আবির ভাইয়ের কাছে যাব। যে আবির ভাই, আমার প্রথম থেকে অনেক ইচ্ছে ছিল আপনার সাথে আমার দেখা হলে আমি জিজ্ঞেস করব যে আবির ভাইয়ের কেন নাম ক্রুল গেমিং? ও আচ্ছা। এটা বলতে হলে মানে আমার গেমিং ক্যারিয়ারটা শুরু হয় এই ক্রুল নামটা দিয়ে, যেটা আমার স্কোয়াডের নাম ছিল, বাট আমি অনেক ভালো খেলা শুরু করি ওই স্কোয়াডে থেকে, আর তারা ওইখান থেকে আমাকে ক্রুল হিসেবেই চেনে, আর দ্যাটস ওয়াই আমি নামটা চেঞ্জ করে ক্রুলটাই করে দিই। ওকে, কোনো স্পেশাল মিনিং আছে এটা? ইয়া, সামওয়ান হু ইজ ভেরি ক্রুল। ও Nice. কিন্তু আমার মনে হচ্ছে না ক্রুল ভাই এত বেশি ক্রুল, অনেক হাসি। না, গেমে আমি অনেক বেশি ক্রুল। ওকে দেন আমরা চলে যাব হচ্ছে কুট্টুসের কাছে। কুট্টুসের নাম কেন আসলে কুট্টুস? লাইক যারাই গেম খেলে তারা কাইন্ড অফ এমন টাইপের নাম দিতে পছন্দ করে যেটা একটু ডেঞ্জারাস টাইপের লাগবে, যে একটু ভয়ানক, লাইক ডেভিল কিংবা আমাদেরই আছে জি ক্রুল। দেন আমারই টিমমেট ব্লেড। সো আমি ওই টাইমে আমি খুব একটা লাইক বড় ছিলাম না, মানে 6-7 এর একটা বাচ্চা। এখন আমি চাইছিলাম যে সুইট কিছু একটা নাম দেই, কজ তখন দেখতে বাচ্চা বাচ্চা লাগতো, তো তাই ভাবলাম একটা সুইট নাম দেই, তাই কুট্টুস নামটা চয়েস করছি। তখন দেখতে বাচ্চা বাচ্চা লাগতো কি? এখন কি কুট্টুস বাচ্চা নেই আরডিএচ? আহ, এ- এখনো তো আমরা দেখতে পারতেছি যে ছোট বাচ্চাই আছে। কিন্তু আপনার সাথে কিন্তু মানাইতেছে না। কুট্টুস, এখানে কিন্তু আরেকটা কথা আছে। অবশ্য নাজমুলের পাশে বসলে যে কেউই নিজেকে বড় ভাববে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা সত্য কথা। আমরা গোলগাল গোলটুর কাছেই যাব। সো গোলটুর নামের হচ্ছে কারণ দর্শক আমরা জানতে চাচ্ছি না, কারণ আমার মনে হয় গোলটু এই গোলটুর নামের মিনিং ওর নাম ওকে দেখলেই সবাই বুঝে ফেলবে, কারণ গোলগাল গোলটু। ওকে, Am I right or am I right? ইয়েস একদম, আপনি ঠিকঠাক। আমি একটু বেশি গোলগাল নাকি? সো আরডিএচ, আপনার নাম কেন আরডিএচ? আসলে এটা অত বেশি কমপ্লিকেটেড না। আমার হুম। যেহেতু নাম হচ্ছে রেদওয়ান আহমেদ রাতুল, সো আমি আমার নামের 3টা ধাপ থেকে একটা একটা করে ওয়ার্ড নিয়ে আমি আমার নামটা রেখে দিয়েছি। জাস্ট সিম্পল। ওকে, সো আমরা আজকে আসলে আমাদের পডকাস্টটা হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বিডি স্প্রিং 2026 নিয়ে স্পেশাল। সো আমরা একদমই যেহেতু এইটার সাথে আপনারা দুজন খুব ভালোভাবে জড়িত, যেহেতু আপনার কাস্টার এবং ক্রুল ভাই আপনিও বেশ কিছু ওয়াচ পার্টিতে দেখেছেন খেলা, এন্ড কুট্টুস আপনি পার্টিসিপেট করছেন। সো ওভারঅল এই ওয়ার্ল্ড সিরিজ নিয়ে আমি আসলে কুট্টুসের কাছে জানতে চাইবো, এই যে আপনারা এসেছেন একটা আউটস্ট্যান্ডিং ল্যান্ডের জন্য, আপনারা স্টে করছেন এবং আপনাদের তো বেশ কিছু ক্লিপসও আমি দেখতে পেয়েছি কুট্টুস, আপনারা প্র্যাঙ্ক করছেন হোটেলে প্লেয়ার্সদের কল টল করে। মানে আপনারা কেমন বোধ করছেন, অনুভব করছেন এই ওয়ার্ল্ড সিরিজে পার্টিসিপেট করছেন, এই যে আপনারা একত্র হয়েছেন, ওভারঅল এক্সপেরিয়েন্সটা আসলে কি? সো যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম না, এর আগেও আমরা মানে এই কাইন্ড অফ টুর্নামেন্টসে পার্টিসিপেট করেছি আমরা। সো লাইক এত প্রেশার ফিল করি না আমরা, কাইন্ড অফ লাইক যে ডক্সের যে প্লেয়ার্স গুলো আছে যারা এখন টাইটান স্পোর্টস ক্লাব নামের হয়ে খেলে থাকি আমরা, সো এত প্রেশার আমাদের ভিতরে একদমই নাই। সো আমরা রিল্যাক্সে যতটা পারি ফান করি, বন্ডিংটা যাতে আরো স্ট্রং থাকে, আরো মোটিভেশন বেশি থাকে আমাদের ভিতরে, সেগুলো করতে থাকি। সিরিয়াসের ব্যাপার না, মানে আপনারা কি মানে আপনাদের খুব ভালো লাগছে, মানে স্পেশালি আপনারা এই যে এত চিল করছেন, মানে আপনারা আমাদের তো খুবই ভালোই লাগে, কজ আমরা অলওয়েজ এরকম একসাথে চিল মোডেই সবাই থাকি। 12টি টিম সবার সাথে ইন্টারঅ্যাক্ট হচ্ছে, আপনারা একসাথে বসে ব্রেকফাস্ট করছেন সকালে। বেশ, ব্রেকফাস্টে কি সবথেকে বেশি খাচ্ছে? আমি আমি বেসিক্যালি রেগুলারই অমলেটটা জাস্ট রেগুলার খাওয়াই, বাকি কোনো কিছু এভাবে খাই না। ওকে, সো
নাজমুল আপনারাও এই জায়গাটাতে স্টে করছেন এবং এবার প্রথম ল্যান্ড হচ্ছে, আমরা কিন্তু ল্যান্ডে পৌঁছে যাব, ক্রুল ভাইয়ের কাছে যাব, যেহেতু ক্রুল ভাই কিন্তু অনেকগুলো হচ্ছে অ্যাক্টিভিশন একদম অফলাইন অ্যাক্টিভিশনে ছিলেন, আপনি জানেন যে ক্রেজটা কত বেশি থাকে অডিয়েন্সে। সো আপনি কি মনে করছেন এই আমাদের ওয়ার্ল্ড সিরিজের ল্যান্ড যেটা হচ্ছে বিডিতে, হুম। এই ল্যান্ডটা আসলে প্রিভিয়াস যে আমাদের অফলাইন অ্যাক্টিভিশন গুলো হয়েছে সেগুলোকে ছাড়িয়ে যাবে কিনা, বা এই ল্যান্ডটা নিয়ে আপনার আসলে এক্সপেকটেশন কি? আমার মনে হয় অডিয়েন্সের দিক থেকে যদি আমি হিসাব করি, ফার্স্ট টাইম এটা সবচেয়ে বড় হইতে যাইতেছে, তো হুম। অবভিয়াসলি ছাড়া যাবে, আমার এটাই মনে হয়। মানে ক্রেজ আসলে কতটা অনুভব করতে পারছে ক্রুল এখন গেমিং? লিমিটেশন তো তারা রাখছে, হ্যাঁ। কিসের জন্য অডিয়েন্সরা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। ওই দিন যদি ক্রিয়েটররাও আসতো তাহলে ক্রেজটা অবশ্যই অনেক বেশি ওকে, হতো। একটু আক্ষেপের সুর শুনতে কিছু পাচ্ছি বলার ক্রুল নেই। গেমিং এর কাছ থেকে। হুম। বাট যেহেতু কাস্টাররা এবার হচ্ছে অন ভেন্যুতে কাস্টিং করার সুযোগ পাচ্ছেন, আপনারা তো নিঃসন্দেহে খুবই এক্সাইটেড। তো আমরা হচ্ছে দুজনের কাছ থেকে ধীরে ধীরে শুনতে চাবো। প্রথমে আরডিএচ এর কাছ থেকে শুনতে চাবো যে আপনার এই যে প্রথমবারের মতো আপনি লাইনে এই জায়গাটিতে কাস্টিং করবেন, মানে আপনার অনুভূতিটা কি যে আমি একটা অফলাইন ভেন্যুতে কাস্ট করছি, যেটা এতদিন ধরে আমি অনলাইনে ছিলাম? এক্স্যাক্টলি, আই এম সো এক্সাইটেড। দেখুন, আপনি যখন একটা লম্বা সময় যাবত সেখানে অনলাইনে কাস্ট করে যাবেন, দেন তার পরবর্তীতে যখন আপনি একটা অফলাইন ভেন্যুতে সেখানে কাস্ট করবেন, সো আপনার এক্সাইটমেন্ট অনেক বেশি থাকবে। অ্যান্ড এইবার সবকিছুই অনেক ডিফারেন্ট অ্যান্ড অনেক এনার্জেটিক, সো দ্যাটস রিজন আই এম সো এক্সাইটেড। এন্ড গোল্টু, ওকে, সো আমি যদি বলি, আপু প্রথমেই ধন্যবাদ জানাতে চাইবো গ্যারিনা ফ্রি ফায়ারকে যে এত বড় একটা অপরচুনিটি আমাদের জন্য নিয়ে আসা। অ্যান্ড ল্যান্ড মিনস আমি একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দেখুন, 2025 আমাদের জন্য ছিল শুরু, এবং 2026-এ আমরা প্রতিনিয়ত সারপ্রাইজ পাচ্ছি, এবং আমি মনে করি এই ল্যান্ড আমাদের সব থেকে বড় সারপ্রাইজ, হ্যাঁ, রাইট আরডিএস? এবং যে এনার্জির কথা বলছিলে তুমি, এনার্জি, ল্যানে অডিয়েন্স থাকবে, তারা চিৎকার করবে, ক্রাউড থাকবে, প্লেয়ারদের নিয়ে শাউট হবে, এবং সেই সাউন্ড যখন আমাদের কাস্টারদের কানে আসবে, আমরা যখন শুনতে পাবো, আমাদের মধ্যে এনার্জি আরো বেড়ে যাবে, আমাদের এনার্জিটা একবার Yes, ডাবল হয়ে যাবে। actually, এবং আমার মনে হয় সেই ক্ষেত্রে আপু যে আরো ভালো আউটপুট দেওয়া, প্লাস সব থেকে মজার বিষয় যেটা, যেরকম সুন্দর একটা ভেন্যু, যেটা অলরেডি আই থিঙ্ক রিলিজ হয়ে গেছে, আমরা দেখেছি প্রত্যেকেই। সো এত সুন্দর একটা ভেন্যুতে অ্যাকচুয়ালি কাস্টিং করা, প্লাস আমাদের প্লেয়াররাও পারফর্ম করছে, সো এটা অবভিয়াসলি একটা গ্রেট এক্সপিরিয়েন্স। তো যেমনটা আসলে ক্রুল ভাই অ্যাড করলে যে কন্টেন্ট ক্রিয়েটর আসলে ক্রেজ আরো বাড়তো, সো আপনাদের কি মনে হয় যে আপনাদের কি ক্রুল ভাইয়ের সাথে একমত কিনা? ফার্স্ট অফ অল অবশ্যই, কারণ আমি মনে করি যে ফ্রি ফায়ার কমিউনিটিটা বেশ অনেক আগে থেকেই বাংলাদেশে, এবং আমাদের ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন তারা প্রত্যেকেই প্রতিনিয়ত এটাকে আরো ইমপ্রুভ কিভাবে করা যায়, আরো কিভাবে অডিয়েন্সদেরকে এনগেজ involve করা যায়, হ্যাঁ। ইয়াস এক্স্যাক্টলি, এবং সেখান থেকে আমার মনে হয় যে একটা ভালো অডিয়েন্স আমরা পেয়েছি অবশ্যই। বাট স্পোর্টস এর কথা যদি মেনশন করি, সেখানে অবশ্যই আমাদের অ্যাথলিটদের বেশ কিছু ফ্যান থাকবেই, অ্যান্ড তারা ল্যান্ড দেখতে আসবে। তবে আমার মনে হয় যদি সেই সাথে সাথে তাদের আইডল, যাদেরকে তারা প্রতিনিয়ত স্ক্রিনে দেখে থাকেন, ভিডিওতে দেখে থাকেন, তাদেরকে সামনাসামনি দেখার সুযোগ হয়, একটা দুর্দান্ত ক্রেজ তো অবভিয়াসলি হচ্ছে। ওকে, তাহলে এই জায়গাটাতে আসলে আমরা সবাই একমত। হুম, তবে এখন আসলে আমি একটু দ্বিমত যাতে হয় এইরকম একটা আড্ডার দিকে যেতে চাচ্ছি। ওকে, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ম্যাচেস সবাই আমরা দেখেছি গ্রুপ স্টেজে। সো আমরা এখন আসলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে আসলে আমরা জানতে চাইবো যে এই ওয়ার্ল্ড সিরিজ আসলে কেন বাকি ওয়ার্ল্ড সিরিজ গুলোর থেকে ডিফারেন্ট। আই মিন 2025 কে আমরা ধরি যে 2025-এর ওয়ার্ল্ড সিরিজকে আমরা একপাশে রাখছি, এবারের ওয়ার্ল্ড সিরিজকে আমরা একসাথে রাখছি। এইখানে আমরা অবশ্যই উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি আগে আপনাদের সুবিধাতে বলছি যে আমরা এই যাচাই করব বা বেস্ট বা সেরা ব্যাপারটাকে করব পারফরম্যান্স, টিমসের কন্ডিশন এন্ড ওভারঅল অ্যারেঞ্জমেন্ট। 2025 এবং 2026-এর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের মধ্যে তফাৎগুলো কোথায়? আচ্ছা, সো আমি প্রথমে বলি, ওকে ওকে 2025 আমাদের প্রথম যে ইভেন্ট অফিসিয়াল আসে, হুম ফিফা হুম। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025, রাইট? সো সেই জায়গায় আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য হঠাৎ করে এত বড় একটা ইভেন্ট, সো প্রিপারেশনের একটা ঘাটতি ছিল, তারা নিজেদের মতো করে টিম বিল্ড আপ করেছে, নিজেদেরকে প্রিপেয়ার করেছে, রাইট? বাট তারপরে যখন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 আমরা দেখি, আমার মনে হয় যে যতই প্রিপারেশন নিক, লাইক কয়েক মাসের মধ্যে আসলে অ্যাকচুয়ালি সেই স্ট্র্যাটেজি মেক হুম করা, হুম। এ টু জেড সবকিছু, যেখানে আমরা বাহিরের কান্ট্রিতে আমাদের টিমগুলোকে দেখি, তাদের কোচ থাকছে, অ্যানালিস্ট থাকছে, তো সেই জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা অ্যাথলেট তারা কিন্তু নিজে থেকে পুরোটা বানাচ্ছে, নিজে থেকেই পুরোটা রেডি করছে, রাইট? এবং আই থিঙ্ক আরডিএস তুমি এটা ভালো করে বুঝবে যে এই যে গ্যাপটুকু আমাদের অ্যাথলেটদের অন্য টিমকে নিয়ে স্টাডি করা, কতটা সুযোগ তারা আসলে 2025-এ পেয়েছিল। তো আমার মনে হয় Yeah. প্রত্যেকটা টিম নতুন, তাদেরকে নিয়ে তত বেশি স্টাডি করার সুযোগ ছিল না। বাট 2026-এ এসে এখন কম্পিটিশন এতটা বেড়েছে, শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল লবিগুলোতে আমাদের টিমরা পারফর্ম করছে, রাইট? তো আমার মনে হয়
অপোনেন্ট লাইক যখন ইন্টারন্যাশনাল টিমগুলোর সাথে পারফর্ম করছে সেখান থেকে অনেক কিছু তারা জানতে পারছে, এবং এই ন্যাশনাল সার্কিটগুলোতেও যখন অপোনেন্ট স্কোয়াডগুলোর ব্যাপারে তারা আরো বেশি জানতে পারছেন, অবশ্যই সেখানে কিছুটা এক্সপিরিয়েন্সের পরিবর্তন আসবে, কম্পিটিশন বাড়বে। এবং একই সাথে নুসরাত আপু এটাও মেনশন করবো, দেখুন 2025 আমরা কিন্তু পুরোটা ইভেন্ট অনলাইনে রেখেছি, রাইট? বাট 2026-এ এই যে আবারও মেনশন করতে হবে ল্যান ইভেন্ট, যেটা সব থেকে বড় পার্থক্য আমি মনে করি। একদম। তুমি কি দ্বিমত পোষণ করতে চাও? ল্যানের বিষয়টাতে ওইরকম তেমন কোনো দ্বিমত পোষণ করার মতো কিছু নেই, কজ আমরা জানি যে 25-এ তেমন ভাবে ল্যান অনুষ্ঠিত হয়নি, বাট এবার ফার্স্ট টাইম হচ্ছে আমরা ল্যান দেখতে পাচ্ছি। সো অ্যারেঞ্জমেন্ট ইজ অ্যামেজিং এন্ড পারফরমেন্সের যে বিষয়টা হচ্ছে যে 25-এ আমরা বিভিন্ন দলের যে প্লেয়ার্স গুলোকে খেলতে দেখেছি, এবার বিভিন্ন দলের মধ্যে প্লেয়ার্স এর পরিবর্তন এসেছে। আমরা একেবারে শুরুতে যখন আমাদের অনবরত টুর্নামেন্ট আসা স্টার্ট হয়, সেই মুহূর্তে হয়তো বা আমরা কয়েকটা টিমকে অনবরত কিন্তু ডমিনেট করতে দেখেছি, বাট যেই বিষয়টা একটু আগে মেনশন করলাম যে এফএফডব্লিউএস বিডি যে 2025 ছিল, তার পরবর্তীতে প্লেয়ার্স এর যে পরিবর্তনটা, ওইটা সেই ওয়ান সাইডের ডমিনেশনটাকে কিন্তু খানিকটা হলো ডিভাইড করেছে। এখন প্রত্যেকটা টিমেই কিন্তু আমরা ভালো পারফর্মার দেখতে পাচ্ছি, প্রত্যেকটা টিম ভালো পারফর্ম করছে, ডে বাই ডে টুর্নামেন্টের পরিমাণটাও বাড়ছে, এবং সেই টুর্নামেন্টের পরিমাণ বাড়ার কারণেও কিন্তু কম্পিটিশন লেভেলটা আরো বেশি ইনক্রিজ হচ্ছে। যে বিষয়টা একটু আগে গোল্টু ভাই মেনশন করলো যে আমরা 2025 সালে যেটা অ্যানালিস্ট, কোচ এই সকল দিক থেকে অনেকটা পিছিয়ে ছিলাম, বাট যেই রকম ভাবে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে টুর্নামেন্ট আসা স্টার্ট হয়েছে, আমাদের টিমসরাও বুঝতে পেরেছে যে আমাদের সামনে অপরচুনিটি অনেক, প্রস্তুতি আমাদেরকে যে কোনো মূল্যে গ্রহণ করতেই হবে। একদম। সো দ্যাটস রিজন তারা অ্যাপ্রোচ করছে বাইরের কান্ট্রির কোচদেরকে, দেন বিভিন্ন কান্ট্রি থেকে তারা কোচ অ্যাপয়েন্ট করছে, নিজেদের গেম প্লের মধ্যে পরিবর্তন নিয়ে আসছে। ইনফ্যাক্ট 2025-এ ইন্টারন্যাশনাল পার্টিসিপেশনটা কম ছিল 2026-এর তুলনায়। 2026-এ এখন টিমসরা ইন্টারন্যাশনাল টিমগুলোর এগেনস্টে অনেক বেশি টুর্নামেন্ট খেলছে, হোক সেটা থার্ড পার্টি, হোক সেটা অফিসিয়াল। অ্যান্ড আমি মনে করি যে এই বিষয়টাই এবারের গ্র্যান্ড ফাইনালে সব থেকে বেশি তফাৎ তৈরি করবে, এবং আমরা আরো বেশি এক্সট্রিম লেভেলের কম্পিটিশন দেখতে পারবো এবার। একদম। আমি ক্রুল ভাইয়ের কাছে যাব এবং কুট্টুসের কাছে যাব, দুজনের কাছে প্রশ্ন। যেহেতু কুট্টুস এবং ক্রুল গেমিং আপনারা দুজনেই কিন্তু ইন্টারন্যাশনাল স্টেজে গিয়ে দেখে এসেছেন, ল্যান উপভোগ করেছেন, পার্টিসিপেট করেছেন, এফএফডব্লিউএস যাওয়া হয়েছে এই জায়গাটিতে, তুমি তো ইডব্লিউসি এবং এফএফডব্লিউ দুটোতেই গিয়েছো। সো আমরা আসলে কতটুকু ম্যাচ করতে পারছি ইন্টারন্যাশনাল স্টেজগুলোর সাথে, আমরা আসলে কতটুকু এগিয়েছি ওই দিকটাতে? প্রথমে ক্রুল ভাইয়ের কাছে যাব, যে আমরা এই যে ইন্টারন্যাশনাল স্টেজগুলো বা ইন্টারন্যাশনাল ল্যান্ডগুলো অবভিয়াসলি তারা খুব গোছালো ভাবে করে, গুছিয়ে করে এফএফডব্লিউএস গ্লোবাল ইভেন্টগুলো, বাট আমরা আসলে ওই টাইপের দিকে আগাচ্ছি কিনা, আমরা আসলে আপ টু দ্য মার্ক দিতে পারছি কিনা অ্যাজ আ, ওই যে এফএফডব্লিউএস যাওয়ার আগে আমাদের একটা স্টেজ এটা, তো আমরা আসলে কতটুকু এই জায়গাটাতে এগিয়েছি অ্যাজ আ ওয়েল অর্গানাইজ এই ব্যাপারটার দিক থেকে? অর্গানাইজেশনের দিক থেকে নাকি প্লেয়ারদের পারফরমেন্সের দিক থেকে? অর্গানাইজেশনের দিক থেকে। তাহলে বলতে হবে কি আমাদের দেশে ওরকম এখনো এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় নাই যে আমরা ফুলি সবকিছু দিতে পারবো। চাইলেও আমাদের দেশে রিসোর্স অ্যাকচুয়ালি যদি বাইরের দেশের সাথে আমাদের দেশের কম্পেয়ারটা তুমি করতে চাও, তাহলে মেইন যে জিনিসটা বলবো কি, এখনো আমাদের দেশে আমার মনে হয় কি ওইরকম ইনস্ট্রুমেন্ট যেগুলো দরকার পড়ে বা ওইরকম এনভায়রনমেন্ট এখনো ক্রিয়েট হয় না। হ্যাঁ, ক্রিয়েট হইতেছে আস্তে আস্তে, কজ দেখলে বুঝবা 2025 2026 আর ফিউচারে হবে এরকম। কেননা বাইরের দেশে তোমার প্লেয়ারদের বসার জায়গা, তারপরে তোমার অডিয়েন্সের বসার জায়গা, তারপরে কাস্টটা যারা থাকে তাদের সবকিছু মিলাই একটা গেমিং সিনারিও, মানে দেখলে বুঝবা যে এটা একটা গেমিং সিনারিও। ওইরকম এনভায়রনমেন্ট আমাদের দেশে এখনো আসে নাই, বাট আমার মনে হয় কি 2027 আর 8 এর মধ্যে আসলে আমরা এখন কতটুকু এগিয়েছি? তো নুসরাত, যদি বাইরের দেশের সাথে আমাদের দেশের কম্পেয়ারটা করো, তাহলে বলতে হবে যে হ্যাঁ আমরা ইমপ্রুভ করতেছি। প্রথমবার তো এরকম কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েটই হয় নাই, বাট এবার হইতেছে। এবার যখন অডিয়েন্সরা আসবে, যখন তাদের প্যারেন্টসরা দেখবে, অবশ্যই এটা পজিটিভ একটা ভাইব অবশ্যই তোমার আগে ক্রিয়েট করতে হবে সবকিছুর জন্য। পজিটিভ ভাইবস ছাড়া কোনো কিছু একদিনে সম্পূর্ণ হয় না। তো যদি বলতে চাও যে বাইরের দেশের সাথে আমাদের দেশে যদি কম্পারিজন করো যে কতটুকু আগে গেছে, তাহলে বলবো যে অ্যাপ্রিসিয়েট করার মতো। কেননা আমি লিটারালি এখানে এসে প্রথমে যে স্টেজটা দেখে আমি শক, যে আসলে আমি দেখতেছি কি অনেক ইমপ্রুভ হয়েছে, বাট আমি চাই যে আরো বেশি ইমপ্রুভ হবে। আর এটাই আমাদের সবার ইচ্ছা, প্লেয়ারদের, কাস্টমারদের সবার ইচ্ছা। একদম একদম। তো যাব কুট্টুসের কাছে। কুট্টুস, যেমনটা ভাইয়া বললেন যে আমরা ইমপ্রুভ করছি, সো এই যে এই ইমপ্রুভ ফেজে বা আপনারা যখন শুরু করেছিলেন বিগিনিং স্টেজে, আপনি ওয়ার্ল্ড সিরিজ খেলতে বাসা থেকে বের হচ্ছেন, ল্যানের জন্য আপনি বেরোচ্ছেন, যাচ্ছেন, সো এই যে ব্যাপারটা আসলে কিভাবে ম্যানেজ করেছেন? বাসা থেকে খুব প্যারা খেতে হয়েছিল কিনা, যে গেম খেলতে আবার কেন কেউ বাহিরে যায়, মানে আই মিন ওয়াই? সো শুরুর দিকে তো কেউই ক্লিয়ারলি বুঝবে না, কজ আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে গেমিং কালচার খুব একটা ভ্যালিডেবল না। মানে গেমিং যে কারো প্রফেশন হতে পারে এটা এখনো কেউ ওইভাবে বিশ্বাস করবে না।
সো শুরুর দিকে লাইক আমার ফ্যামিলির কথা এরকম ছিল যে আমি লাইফে যেটাই করি না কেন যেন আমি হ্যাপি থাকি। সো আমার স্টাডি ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল। সো এসএসসি পরে মেইনলি আমি স্পোর্টসে খুব বেশি একটা ফোকাস দিছি। সো যখনই লাইক বাইরের দেশের জন্য লাইক আমি কোয়ালিফাই করি, সো আমার ফ্যামিলিকে এটা জানাই, তো তারা তো আগে থেকেই জানতো, কারণ আমি তাদেরকে আগেই বলছিলাম যে আমি যদি এখানে কোয়ালিফাই করি সো ইডব্লিউসি খেলতে আমার সৌদি যাওয়া লাগবে। সো আমার ফ্যামিলি, আমার রিলেটিভস সবাই আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করছে, আর এখন তো সকলেই ফুল সাপোর্ট করে। মানে কখনো হয়নি যে ছেলে কোথায় যাচ্ছে, না কেন সে বাহিরে যাচ্ছে, কাজটা কিসে, সে কি আহ, মানে আমরা এগুলো normally- জিজ্ঞানোর জন্য যে রিজনটা, মানে কেন জিগাবে, যে যদি লাইক আমার ফেসটার ওরকম ভ্যালু না থাকতো তাহলে তারা জিগাইতে পারতো। কজ যখন আমরা চ্যাম্পিয়ন হইছি তখন সব জায়গায় লাইক আমাদের ফেসটা ওইভাবে রিপ্রেজেন্ট হইছে, ইভেন টিভি চ্যানেল গুলাতেও লাইক আমাদের ফেস ওইভাবে দেখানো হয়েছে যে এরা ইডব্লিউসির জন্য কোয়ালিফাই হয়েছে, বিডি ফার্স্ট কোন টিম যারা ইন্টারন্যাশনাল স্টেজে নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করবে। সো ইয়া, তারা সকলেই বুঝতে পারছিল যে আসলে আমরা কোন উদ্দেশ্যে লাইক দেশের বাইরে যাচ্ছি। একদম একদম প্রথম এফএফডব্লিউএস গ্লোবালের জন্য আপনারা কোয়ালিফাই করলেন, ইডব্লিউসির জন্য কোয়ালিফাই করলেন, এটা সত্যি খুব দারুণ একটা অনুভূতি। তো আমরা চলে আসি একদম প্রেজেন্টে। তো কি মনে হয় এইবারের আসরে কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার আপ? কে অ্যান্সার দিতে যাচ্ছে এটা প্রথমে? কি মনে হয় কে অ্যান্সার দেবে? আই থিংক আমরা আমরা অপু হ্যাঁ, দশ বিশ করব। আমরা কুল ভাই থেকেও স্টার্ট করতে পারি। ঠিক আছে, যেহেতু ক্রুল ভাই প্রথমে বসে কে অ্যান্সার দিবে, আমরা হ্যাঁ, ক্রুল ভাই ক্রুল কাছে ভাই শুনবো যে কে হতে পারে চ্যাম্পিয়ন এবং রানার আপ। ওকে, আমি একটা গেস করি। হ্যাঁ। এখানে স্টয়ার্স আছে, টিসি আছে, আর আরেকটা টিম যেটা আছে ম্যাক্স। হ্যাঁ, ইলেকট্রো কথা আমি বলবো না কিসের জন্য, এদের পারফরমেন্স ভালো থাকে খারাপ থাকে। আর আরেকটা টিম আছে যেটা লাস্ট 4 ম্যাচে যারা তোমরা খেলছো দেখছো যে লাস্ট 4 ম্যাচে 20 কিল 24 কিল 21 কিল এরকম করে বাংলা ইউনিটি। আর আমি মেইনলি যদি চ্যাম্পিয়নের কথা বলতে হয়, স্টয়ার্স আর টিসি এই দুইটার জন্য চেয়ার আপ করতেছি যে এই দুইটার মধ্যে আমি মেবি আমি চ্যাম্পিয়ন পাবো। বাট টিসির যে পারফরমেন্সটা ছিল এর আগে যে টুর্নামেন্টের ফাইনালে, ওইটা আমার লিটারালি ডিসঅ্যাপয়েন্ট করছে। বাট কুট্টু সামনে বলতেছে যে ভাই সমস্যা ছিল, এবার ঠিক হবে। তো ওইটা যদি হয়, টিসি বা সোয়াইসের মধ্যে কেউ একজন চ্যাম্পিয়ন যদি হইতে পারে খুবই ভালো। আর আরো একটা মানে টিম আমি চেয়ার আপ করতেছি, সেটা হলো এক্সি। কজ ফ্লিকারে স্নাইপিং আর ব্যাকআপটা এটা সবাই মানতে হবে Must be. যে যেভাবে হুম। কভারটা দিতেছে, কভার আপ করতেছে টিমটারে হুম। এক হাতে, মানে বলতে এক হাতে টানা এটা ভুল হবে, বাট অনেক ম্যাসিভ একটা রোল কিন্তু প্লে করতেছে ফ্লিকার। ও শর্টে বলো, লং এ বলো, স্নাইপার বলো, অন্য যে কোনো কারণে বলো, অলরাউন্ডার একটা প্লেয়ার, এটা মানতে হবে। তো True. বলতে পারো তিনটা টিম, স্টয়ার্স, টিসি আর এক্সি। ওকে, এখন আমরা বলবো যে চ্যাম্পিয়ন আর রানার আপটা কি? চ্যাম্পিয়ন রান আপ। ওকে, আই উইল গো ফর টিসি এন্ড স্টয়ার্স। চ্যাম্পিয়ন টিএসসি না, এটা চ্যাম্পিয়নের মানে ফিক্স না করে দিই আমি, Fix না করে দিই। অলরেডি কিন্তু অনেক গুছিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে না না, আমি Full অনেক ক্লিয়ার কাট gaming অলরেডি করে দিছি। এখানে হচ্ছে বললো, না, কিন্তু আমি এখন অনেক এই কিন্তু জায়গাটা clear cut- ফুল হতে হবে। উই ওয়ান্ট সলিড অ্যানসার। যদি ওরকম বলতে হয় তাহলে অবভিয়াসলি, কজ আরএসকে আমার ফ্যান ফেভারিট টিম ছিল, এখন হুম। টিসি হইছে, তো আরএসকে এক্সি হইছে, আই উইল গো ফর দ্যাট। That's ওকে, it. আমরা লাইনটা শুনবো। চ্যাম্পিয়ন ইনি, ওকে, চ্যাম্পিয়ন টিসি, আর সেকেন্ড যে টিমটা হবে আই থিংক সো স্টয়ার্স। ওকে। সো আমরা আসলে কুট্টুসের কাছে পরে আসবো, কারণ কুট্টুস তিনি পার্টিসিপেন্ট। তো আমরা প্রথমেই আরডিএচ এর কাছে শুনবো যে আরডিএচ আসলে কি মনে করে এই 12টি টিমের মধ্যে আসলে কারা চ্যাম্পিয়ন হতে পারে, একদম আপনার পয়েন্ট অফ ভিউ অ্যাজ আ অডিয়েন্স আপনি বিচার করবেন এই জায়গাটা। 12টা টিমই অনেক বেশি স্ট্রং, বিকজ উই অল নো কি এই হুম। টুর্নামেন্টে হাজার হাজার টিম পার্টিসিপেট করেছে এবং সেখান থেকে 12টা টিমই হচ্ছে কোয়ালিফাই নিশ্চিত করে এসেছে। সো নর্মালি সেভাবে পার্টিকুলারলি কোনো টিমকে তো বাছাই করা যায় না, বাট যেহেতু বলেছেন যে অ্যাজ এ অডিয়েন্স সেখানে আমার পার্সপেক্টিভ থেকে কোন টিমটাকে হচ্ছে সেখানে বাছাই করা হয়, যেহেতু টাইটান স্পোর্টস ক্লাব একেবারে নকআউট স্টেজ থেকে শুরু করে অন্যান্য স্টেজগুলোতেও কিন্তু তারা এই টুর্নামেন্টে যথেষ্ট ডমিনেট করেই হচ্ছে কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে। প্রায় সেই হ্যাশট্যাগ ওয়ানের জায়গাটা এই দলটার দখলেই ছিল, অন্যান্য টিমস গুলো সেই আই মিন অতভাবে কিন্তু হ্যাশট্যাগ ওয়ানের জায়গাটা নিতে পারেনি। সো আমি ফার্স্ট অফ অল যেতে চাইবো সেই টিসি এর সাথে, এন্ড তার পরবর্তীতে রানার আপ কি হবে সেটা বলা মুশকিল, বিকজ দেখুন এক্সট্রিম ইএক্স তারাও বর্তমানে খুব ভালো পারফর্ম করছে। আমি তার পরবর্তীতে বাংলা ইউনিটিকে রাখতে চাইবো কনস্ট্যান্টলি। আপনি যদি নর্মালি যে কমিউনিটি টুর্নামেন্ট গুলো রয়েছে সেগুলোতেও দেখেন তারা কিন্তু কনস্ট্যান্টলি খুব ভালো পারফরমেন্স শো করছে। এন্ড স্ট্র হেডস তারা ন্যাশনালি ইন্টারন্যাশনালি ইনফ্যাক্ট বর্তমানে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন, সো তাদেরকেও সেখানে রাখতে হয়। সো আই থিঙ্ক টাইটান স্পোর্টস ক্লাব তাদের যাওয়ার পসিবিলিটিস অনেক হাই। এন্ড তার পরবর্তীতে যে সেকেন্ড টিমটা সেটা হয়তো বা স্ট্র হেডস, বাংলা ইউনিটি, এক্সট্রিম ওয়ান, এক্স। জাস্ট ওয়ান। যদি একটা বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে বর্তমান প্রেজেন্ট
পারফরমেন্স হিসেবে আই থিংক সো এক্সট্রিম এক্স। Okay, I think decent. আমি যদি Okay. কুট্টুসের কাছে কুট্টুস বলবে যে কুট্টুসের প্রেডিকশন নয়, কুট্টুস বলবে কুট্টুস আসলে কাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় এবং কাকে রানার আপ হিসেবে দেখতে চায়। কুট্টুসের প্রশ্নটাই পরিবর্তিত। ঠিক আছে, সো আমি প্রথমে একটা বড় ডেফিনেশন দিব, তারপর আমার অ্যানসারটা বলবো, ঠিক ওকে, আছে? আমরা রেডি। লাইক আগের বছরে যে টিমসগুলো ছিল সেই টিমসগুলো থেকে জাস্ট 3টা টিম এবার কোয়ালিফাই করছে, বাকি 9টা টিমসই নিউ। সো ওদের জন্য এটা ফার্স্ট টাইম এত বড় একটা স্টেজে। আর এরকম ল্যান্ড বাংলাদেশে কয়টা টিম দেখছে? 2টা টিম দেখছে, আরসি এন্ড রেডক্স। তো রেডক্স এর প্রেসার নেওয়ার ক্ষমতা আমার মনে হয় আছে, রেডক্স চ্যাম্পিয়ন হবে। আর আমি চাবো ফ্লিকার আমার সাথে যাক, এই জন্য ইএক্সি সেকেন্ড হবে। ওকে, তার মানে আমাদের এই জায়গাটাতে আসলে ল্যান্ডের প্রেসারটা একটা বড় প্রেসার অনেক হিসেবে কুটুস বলছে। তো আমি একটু বিস্তারিত আসলে কুটুসের কাছে জানতে চাইবো যে ঠিক কি প্রেসারটা আপনারা আসলে ফেস করেন আচ্ছা দেখেন, আমি এই বলি, জায়গাটাতে। লাইক যখন আমরা এফএফডব্লিউএস এর জন্য ইন্দোনেশিয়া গেছিলাম, তো কোল বায়ো ছিল ওইখানে। আপনি দেখছেন যে ইন্দোনেশিয়ার যে অডিয়েন্স গুলো ছিল, ওরা ওদের নিজেদের টিম গুলাকে কি লেভেলের চেয়ার আপ করছে, মানে ল্যানের যে এনভায়রনমেন্টটা থাকে না ওটা লিটারালি অন্যরকম থাকে। অন্য টাইপের। মানে দেখেন, লাইক আমি নিজের টিমের কথাই বলি, লাইক আমার টিম কাইন্ড অফ ওয়ান অফ দ্য ফ্যান ফেভারিট টিম, ওয়ান অফ দ্য কি দি ফ্যান ফেভারিট টিম। হুম, সো যখন একটা হোল অডিয়েন্স বেস টাইটেন স্পোর্টস ক্লাব কিংবা রেডক্স বলে চেয়ার আপ করবে, সো বাকি টিমটার এমনি টেন্স ফিল হবে যে এদের সামনে ফাইট করলে তো আমাদের চেয়ার আপেই আমাদের টেস্ট লাগবে যে আমরা কি করতেছি। কিংবা যখন এরা ইএক্সির সাথে ফাইট করতে যাবে, ফ্লিকারের চেয়ার আপ শুনতে শুনতে ওদের অর্ধেক ফাইট ওইখানেই শেষ, যে অডিয়েন্সের চেয়ার আপ শুনবো নাকি ফ্লিকারের প্রেশার সহ্য করবো। আর এখানে আরো একটা পয়েন্ট মেক করা যায় যে কোনো টিম যদি পারফরমেন্স খারাপ করে, অডিয়েন্স যে প্রেসারটা হ্যাঁ, তাদের দিবে এইটাই। ওইটা জি, লাইক মানে দেখা গেল যে ফাইনালে আমাদের পারফরমেন্স খারাপ গেল টিইসি, হুম। তখন অডিয়েন্স আমাদের মানে কি বলবো করবেই, ডিসঅ্যাপয়েন্ট পুরাই করে দিবে আমাদের আর কিছু করার থাকবে না। সো ওই টাইমে মানে নিজেকে মেন্টালি মোটিভেট রাখা মানে অনেক হার্ড। লাইক ল্যানের প্রেসার মনে করেন সবথেকে অনেক সিনারিও চেঞ্জ করে দিবে। ইভেন আমরা এখন আলোচনা করতেছি এই টিম চ্যাম্প মারবে, দেখা গেল কোনো টিমের কোনো প্রেসারও নাই, ফ্যান বেজও নাই, কোনো প্যারা ছাড়া ওরা চ্যাম্পিয়ন মেরে দিছে। এনিথিং ক্যান হ্যাপেন। যেহেতু এটা মাইন্ড গেম, মানে হুম, গেমের মধ্যে আপনাদের মস্তিষ্ককে অনেক সক্রিয় রাখতে হয় এবং হ্যাঁ। এই সময় আসলে মেন্টাল প্রেসারটা অনেক বেশি ম্যাটার করে। এন্ড ব্যাটল গ্রাউন্ড অলওয়েজ আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা কিন্তু যায় না কোনোভাবে যে কখন কে চ্যাম্পিয়ন হয়ে যায়। এইটাই। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু প্রেডিকশন পেয়েছি তিনজনের কাছ থেকে। এবার শেষে একদম গোল্টুর কাছে যাব। গোল্টু আমাদেরকে বলবে চ্যাম্পিয়ন এন্ড রানার আপ। আমরা গোল্টুর কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন শুনবো না, কিচ্ছু শুনবো না, জাস্ট সলিড দুটো নাম। অ্যানসার কি দিতেই হবে? হ্যাঁ, অবভিয়াসলি দিতে হবে, কেন দিতে আমরা হবে? তিনজন আমরা কেন দিলাম আমরা তাহলে? তিনজন যেহেতু দাদা দিছি। এখানে বসে আছে, হ্যাঁ। আমি কিছু বলছি না, আমি জাস্ট ওকে, বাকিরা আসলে দেখে নেবে বিষয়টা। আচ্ছা। সো সেক্ষেত্রে প্রথমে একটু আমি বলতে চাইবো যে যেহেতু অ্যাজ এ কাস্টার হিসেবে আমরা থাকছি, সেক্ষেত্রে কাস্টার অলওয়েজ এখানে নিরপেক্ষ। স্যার, Okay, আমি কাইন্ড audience হিসেবে। ইনফরমেশন, আপনি এখানে আমার গেস্ট। ওকে, সো আপনি হ্যাঁ। এখানে আপনার পরিচয় দিয়ে এসেছেন, আপনি পরিচিত হয়েছেন, ব্যাস। কিন্তু এখন আপনি আমার গেস্ট, তো আপনি আমাকে সলিড অ্যানসার দিবেন যে গোল্টু কাকে দেখতে পাচ্ছে সামনে অ্যাজ এ চ্যাম্পিয়ন এন্ড রানার আপ। বা গোল্টু যদি কাস্টিং দেখছে তখন তাকে গোল্টু আসলে অ্যানাউন্স করবে চ্যাম্পিয়ন ইজ, রানার আপ ইজ, এন্ড নাও দ্য নেম। সেক্ষেত্রে যেহেতু এক্সপিরিয়েন্স আচ্ছা, আমরা অবভিয়াসলি কাজ করি না কেন, গোল্টু হবে অ্যানাউন্সই করে দেব ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ। সুন্দর হবে, সুন্দর হবে জিনিসটা, সুন্দর। গো Amazing ফর হবে ইট। জিনিসটা। গো ফর ওকে ইট। Go for ওকে। it. সো অডিয়েন্স, ইয়েস, আমরা একেবারেই এমন একটা ইন্টেন্স মোমেন্ট এসেছি যেখানে অ্যানাউন্স করতে হবে আমাদের চ্যাম্পিয়ন টিমকে। ইয়েস, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং 2026, দ্য চ্যাম্পিয়ন টিম, টিম টাইটান স্পোর্টস ক্লাব। ওয়াও, জিতে গেছি। এন্ড রানার আপ। Runner up, এন্ড ওকে, এন্ড আমাদের স্ট্যান্ডিং চলে আসছে, এন্ড এই মুহূর্তে হ্যাঁ, চলে আমরা আসছে। রানার আপ চিয়ার করব। হুম। সো আমাদের চ্যাম্পিয়ন টিমকে তো অলরেডি আমরা পেয়ে গিয়েছি, বাট এই মুহূর্তে আমাদের রানার আপ, হ্যাঁ। এন্ড দ্যাট ইজ টিম এক্সট্রিম ইএক্স। ওকে, বাট আপনি হচ্ছে আমি যতটুকু জানি যে আপনার কাস্টারদের একটা ছোট টিম আছে, কোয়াড। আপনি কোয়াডের নামও বলতে পারতেন এই জায়গাটাতে, মাস্ট বি। And আমি মনে করি আমরা একটু Dream. বেশি ভালো খেলছি, Dream on. রাইট? রাইট? and I think আমরা যাব নেক্সট নেক্সট ইয়ার নেক্সট ইয়ার আমরাই। ফিউচার ইনভেস্টমেন্ট এন্ড আপনারা। এন্ড সেখানে আসলে আমি জানি যে আপনাদের একজন প্লেয়ার আছে যিনি আসলে শুধুমাত্র 7 ড্যামেজ দেয়। ও হ্যাঁ, তো আমরা এখন যেহেতু প্লেয়ার পৌঁছে গিয়েছি, আমরা শুনবো আসলে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে আমাদের 12টি টিমের প্লেইং ফর, আমরা জানি 48 প্লেয়ার্স খেলে ওই জায়গাটাতে। প্রত্যেকটা Yes. প্লেয়ার খুব ভালো খেলেন, প্রত্যেকে রোল ওয়াইজ আর বেস্ট প্রোভাইড করতে চায়, কারণ এই গ্রাউন্ডে কেউ চায় না আসলে নিজের টিমকে পিছিয়ে দিতে। হ্যাঁ। তারপরেও কেউ আউটস্ট্যান্ডিং
একটা স্কিল প্রদর্শন করে প্রত্যেকের থেকে আলাদা একটু উপরের দিকে উঠে যায়, সবাই Exactly. ভালো খেলে, হ্যাঁ। কেউ উপরে উঠে যায়। এখন আমি আসলে গেস্টদের কাছে জানতে চাইবো যে আপনাদের এই পুরো ওয়ার্ল্ড সিরিজের এই পুরো জার্নিটাতে আপনারা আমার সাথে শেয়ার করবেন 4টা রোলের 4জন প্লেয়ার যাদের খেলা আপনাদের ভালো লাগে। ডিফারেন্ট স্কোয়াড থেকে হতে পারে, হুম, বাট একটা স্কোয়াড থেকে একাধিক পিক করতে পারবেন না আপনারা। বুঝতে পারছি। আপনারা 4টা রোল, যেমন আমাদের রাশার, স্নাইপার, অ্যাসল্ট রাইফেলার, সাপোর্ট, এই 4টা রোল থেকে আপনারা হচ্ছে চুজ করবেন, করে আমাদেরকে বলবেন যে আপনারা এই হোল 48 প্লেয়ার্স এর মধ্যে কাকে কাকে আপনারা রাখছেন। প্রথমে আমরা শুরু করতে চাইবো ক্রু ভাইকে দিয়ে, কারণ ভাইয়া হচ্ছে ওয়াচ পার্টিতে খুব মনোযোগ দিয়ে দেখে ওই জায়গাটিতে। তো আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো যে হ্যাঁ। ভাইয়া প্রথমে আমাদের বলবে রাশার হিসেবে তার কার খেলাটা খুব ভালো লেগেছে এই আমাদের FFWS BD স্প্রিং এ। আমার এই কথা বলার আগে অলরেডি যদি দেখবে ওরা কমেন্ট করে বলে দিবে। আমরা শুনবো, আমরা আজকে শুনবো সব ইনার থটস। বাংলাদেশে রাইট নাও যদি বেস্ট রাশার কেউ বলতে হয়, নো ডাউট হিজ ব্লেড। ওকে, দেন আমরা অ্যাসল্ট রাইফেলার বা সেকেন্ড রাশার। সেকেন্ড রাশার বা সাপোর্টার এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ, one to এখন সেম টিম থেকে চুজ করতে মানা করছো, এই জিনিসটা তো মানে আনফেয়ার হয়ে গেল। এটাই সেজন্য তো না না না, নিনজা টেকনিক। রাশার তখনই বেস্ট হয় যখন তার সাপোর্টার সরি থাকে, রাইট? মাস্ট বি। অবশ্যই। এখন বেস্ট সাপোর্ট তো অন্য টিমও থাকতে পারে। না 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 এখন- না, রাশার তখনই বেস্ট হবে যখন তার কুট্টুস যেগুলো জায়গা থেকে ব্লেডকে রিভাইভ করছে আর কয়েকটা জায়গায় রিভাইভ করে পুরো টিমকে আবার সাপোর্ট দিয়ে উঠায় এসে ওই জায়গায় বুয়া নিছে, এরকম মনে হয় না। ওই যে একটা ম্যাচ ছিল, পুরগাটোরির একটা ম্যাচ ছিল, আমি জাস্ট ভাবছি টোটাল রিভাইভ খাই যাবে, তখন আরএসকে ছিল অলরেডি। হুম। তো কুট্টুস ওই জায়গা থেকে কেমনে জানি 4 জনকে বাঁচাই দিছে, ওদের এসপি ছিল 20-30 এরকম। তো ওই প্রেশার থেকে মানে আমার রিয়াকশন ওইটা মানে অনেক ভাইরাল হয়েছিল ওই টাইমে। তো যদি বেস্ট রাশারের কথা বলতে হয় তাহলে বেস্ট সাপোর্টার যেটা বলতে হবে কুট্টুস। ওকে, ঠিক আছে, আমি আপনাকে এই জায়গাটা একটু ছাড় দিলাম, Okay. পরে আর দিব না, এটা লাস্ট। আপনি আপনার লাইফলাইন ইউজ করে ফেলেছেন। আচ্ছা, তাহলে কি So, লাইফলাইনটা আমাদের সবার জন্যই না আছে? না, স্পেশাল মানুষ যাদের আসলে আচ্ছা। ফলোয়ার্স বেশি থাকে, যাদের ফলোয়ার্স থাকে না, আমরা তাদেরকে সুযোগ সুবিধা ও, কম Okay, দিই। হ্যাঁ, okay. okay, ঠিক তো বুঝতে আমরা পারছি। এরপরে যাব স্নাইপার এন্ড বম্বার। যদি স্নাইপার বলতে হয় দুইটা প্লেয়ারের নাম মাথায় আসবে, সেটা হলো একটা হলো ফ্লিকার আর আরেকটা হলো বিরুষ। এই দুইটা প্লেয়ার। আর যদি বেস বলতে হয় তাহলে ফ্লিকার নো ডাউট। কিসের জন্য? স্নাইপার হিসেবে আমরা ম্যাক্সিমাম দেখি লং রেঞ্জে অনেক ভালো খেলে, বাট ফ্লিকারের শটে, লং এ আর অ্যাকুরেসি, স্নাইপার প্লেয়ারের অ্যাকুরেসি সবচেয়ে বেশি ম্যাটার করে, আর ওইটা ফ্লিকারের পুরো পারফেক্ট। আচ্ছা, তো আমরা যদি ফ্লিকার এবং বিরাজের মধ্যে 1-1 করি, কে জিতবে? আই থিঙ্ক ক্যারেক্টার ওয়াইজ যদি বলে ফ্লিকার আইরিস ক্যারেক্টার ইউজ করে আর বিরুষ মেবি স্কাইলার ইউজ করে, মেবি যতদূর মনে হয় আমার। তো ফ্লিকার এমনি আগে আছে ভাই আইরিসের। আইরিস ক্যারেক্টারের জন্য মানে অলরেডি আগে আছো, ঠিক আছে, এটা মানে বলতে হবে না। দেন আমরা বম্বারের কাছে যাব। আর বোম্বারের কথা যদি বলতে হয় এটা না, নো আমারও সেম। নো, নাও ইউ হ্যাভ টু পিক অ্যানাদার। এখন টাকলা টাকলা, হ্যাঁ, তিনি হ্যাঁ, তার রোল সাপোর্টার হিসেবেও করে, বোম্বার হিসেবেও করে, মানে আইজেলিং করে, মানে পারফেক্ট একটা কম্বো। বাট একটা জিনিস বলতে হবে যে টিমের পারফরম্যান্সটা ডাউন যাইতেছে খুবই, আরএফএক্স এর স্পেশালি। অনেক ফ্যান ফেভারিট টিম, অনেক সাপোর্টার আছে, বাট ইয়েস ডাউন যাইতেছে অনেক হ্যাঁ। আমি বেশি। এই ব্যাপারে আসবো, রিফ্লেক্স নিয়ে আমার অনেক কথা শোনার আছে সত্যি কথা সবার থেকে। তো গোল্টু, আপনি বলেন যে আপনি কোন 4 জনকে আসলে এই জায়গাটাতে রাখছেন এই FFWS এ? ওকে, সো ফার্স্ট অফ অল প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো খেলছে, টিম হুম। ভালো খেলছে, বাট সেক্ষেত্রে যেটা বলছিলাম প্রথমেই যে আমাদের অ্যাজ এ রাশার হিসেবে প্রথমে ব্লেডকে রাখতেই হচ্ছে, কারণ খুব ভালো রাশ করছে রিসেন্টলি এবং তাকে বিট করা হার্ড, ভেরি আমার মনে হয় অনেক কঠিন। অ্যান্ড অবশ্যই সেখানে আমি বলবো যে রাশটিও ভালো করছে, বাট অবশ্যই ব্লেডকে আগে এগিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা যদি কথা বলি অ্যাজ এ বোম্বার, অবভিয়াসলি মানিক ভালো করছে রিসেন্টলি, যেহেতু ভিন্ন ভিন্ন টিম থেকে আমাদের পিক করতে হচ্ছে। অ্যাজ এ স্নাইপার অ্যাথলেট ফ্লিকার, অ্যাজ এ গুড স্নাইপার, আই থিঙ্ক বর্তমানে ফ্লিকারকে বিট করা বেশ কঠিন একটা কারণে, বিকজ অ্যাকুরেসি ম্যাটার করছে এই জায়গায়। Yes. একমত আমার সাথে। হ্যাঁ। অ্যান্ড যদি সেই ক্ষেত্রে আমরা সাপোর্টারের কথা মেনশন করি, দেন আমরা নো গ্র্যাভিটি থেকে যেতে পারি ফারদিনের কাছে। নাইস চয়েস। সো আমরা এবার কুট্টুসের কাছ থেকে শুনি। কুট্টুস, আপনি আপনাকে এইটা সবথেকে না best হবে। রেখে, যে যেহেতু উনি একজন প্লেয়ার, হ্যাঁ হ্যাঁ। সো কুট্টুসের চোখে এই আসরে 4 জন সেরা। আচ্ছা, ঠিক আছে। সো বেস্ট রাশার নো ডাউট আমার ডুও ব্লেড Yeah. ডাইনামিক ডুও। বলা যায়, কজ একসাথে আচ্ছা, আমরা যেহেতু এই পর্যন্ত
চলে আসছি এটা একটু কাট আউট চাচ্ছি আমরা, মানে একটু মাঝখানে ঢুকি, যেহেতু ডাইনামিক ডু মেনশন করেছে। হ্যাঁ। মেনশনের ডুও আসলে- আপনারা কুট্টুসের ইন গেম ডাইনামিক ডুও কি ব্লেড? না না নিজাদ ভাই, আমার আর আচ্ছা। নিজাদ ভাই ঢুকে গেমে। সো লাইক ব্লেড আর আমি তো একসাথে যত টুর্নামেন্ট হয়েছে সবগুলাই জিতা আছে, সো অবভিয়াসলি আমি ব্লেডকে রাখবো সবার পরে। সেকেন্ড রাশার হিসেবে আমি রাখবো T4V মায়ানকে, কজ গুড চয়েস। ইয়াং ব্লাড, ওর ভিতর পোটেনশিয়াল আছে, একদমই ইয়াং ব্লাড, মানে নিউ জেনারেশন যারে বলে, ওই ফিউচারটা অনেক ভালো করবে। নেডার হিসাবে টিজি মানিককে রাখবো আমি, কজ মানিক ভালো ভালো খেলে, আমার নজরে ভালো একটা প্লেয়ার। এন্ড ফারদিনও খারাপ না, কজ ওই নিডিং এ বেস্ট গেইনারের ভিতর লিস্টে ছিল এবারও, সো বাট তাও আমি আগায় রাখবো মানিককেই। এন্ড স্নাইপার অবভিয়াসলি আমার ভাই ফ্লিকার, ওর উপরে কোনো স্নাইপার বাংলাদেশে আমি কয়দিন আগেও বলছি যে কোনোদিন আসবে না, এন্ড ফ্লিকার ইজ দ্য বেস্ট। এখনো কুট্টুসের ওই স্টেটমেন্টে আছে। জি আমি এখন এই স্টেটমেন্টে থাকবো So, যে আমার আবার স্টেটমেন্ট এইটাই যে ব্লেডের থেকে ভালো রাশারও আসবে না, এন্ড ফ্লিকার থেকে ভালো স্নাইপারও কখনো আসবে না। খুব বড় একটা স্টেটমেন্ট, খুব। Exactly. আচ্ছা, ভালো ছিল। তো আমরা আসলে চারজন, আমরা তো প্রত্যেকেই হচ্ছে বলেছি যে ব্লেড, তারপরে ভাইয়া বললো ব্লেড, কুট্টুস, দেন হচ্ছে আমরা অ্যাড করলাম হচ্ছে কাকে। টাকলা টাকলা। আর নিজাদ। আচ্ছা, হ্যাঁ। আপনার কি মনে হয় এই যে চারজনের চারটা টিম, যদি নিজাদ না, টাকলা ফ্লিকার। আর ফ্লিকার। এই যে চারজনের চারটা টিম যে আপনারা ফর্ম করলেন নিজেদের মতো, মানে কার টিম জিতবে? একসাথে ধরেন ফাইটে নেমেছেন ব্যাটল রয়্যালে। কুল আমি তো গেমিং ভাই team টিমটা করি। জিতবে। ও আচ্ছা, আমরা কিন্তু আরডিএচ কে ভুলে ও। গিয়েছি। আসলে আমরা দেখতে পাচ্ছি না আরডিএচ আপনাকে। সমস্যা নেই ভাই, ভাই just, চেয়ারের সাথে মিশে যাননি তো? না 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 আমি আছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু বলুন আপনার টিমটা একটু আমরা ফর্ম করি। সেখানে ফার্স্ট রাশার আমি হচ্ছে যেতে চাইবো ইয়ের সাথেই, কি বলে, ব্লেডের সাথেই। অ্যান্ড সেকেন্ড যে প্রাইমারি সেকেন্ড সাপোর্টের যে বিষয়টা, সেটা আমি কুটুসের সাথে একমত যে মায়ান ইয়াং ব্লাড একজন খুব অ্যামেজিং একজন প্লেয়ার। অ্যান্ড থার্ড, হুবহু কুট্টুসকে নকল করতে না পারবেন হুবহু আপনি। কুটুসকে না, প্রশ্নপত্রে নকল না না করে হুবহু আমি না, করছি না, আমি হ্যাঁ। যদি নেডিং এর কথা বলি সেক্ষেত্রে আমি ফারদিনকে সেখানে রাখবো। হুম। অ্যান্ড স্নাইপারের যদি কথা বলি, ফ্লিকার অ্যামেজিং, ফ্লিকারকে আমরা দেখেছি সবাই চয়েস করেছে, বাট এই টুর্নামেন্টে কিন্তু ফ্লিকারকে ছেড়েও বাকি অনেকগুলো স্নাইপার আছে যারা কিনা খুব অ্যামেজিং পারফরমেন্স সেখানে প্রোভাইড করেছে, লাইক এক্সট্রো ফ্রম স্ট্র হেডস, উনি দুর্দান্ত একজন পারফর্মার। তার পাশাপাশি হচ্ছে যদি আমি আরো একজনকে মেনশন করি, লাইক ফাহিমের কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সও আছে, উই অল নো, রেড ক্লিফের হয়ে উনি অলরেডি গ্লোবাল ফাইনালস খেলে এসেছে, সো আই থিঙ্ক এই এক্সপিরিয়েন্সটা তাকে অনেক হেল্প করবে। বাট আই উইল গো ফর এক্সট্রো, বিকজ উনি একজন অ্যামেজিং অ্যাথলিট। বাট প্রত্যেকটা যে স্নাইপার অ্যাথলিটগুলোর আমি নাম নিয়েছি, দে আর সকলে অ্যামেজিং। তো এই চারজনের মধ্যে আপনাদের কার টিম জিতবে বলে মনে হয়? আমার মনে তাই? হয় ক্রুল ভাই টিম জিতবে। আমার টিমে আছে ব্লেড, আমার টিমে আছে কুট্টুস, টাকলা আর ফ্লিকার। মনে হয় কেউ পারবে? কেউ কি ভেটো দিবে না? ওকে, বলটু বলেন। আই থিঙ্ক আমার টিমকে বিট করা হার্ড, বিকজ ইয়েস ইটস ট্রু যে ফ্লিকার, ব্লেড, সেখানে আপনি টাকলাকে রেখেছেন, বাট আমার মনে হয় সেই জায়গায় যখন আসলে নতুন ইয়াং ব্লাড যেটা বলছিলাম, আমরা ফারদিনকে দেখতে পাচ্ছি, তো স্টাডি করেছে, এন্ড প্রিভিয়াস ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ সিজন 2 আমরা দেখতে পাচ্ছি স্ট্র হিট। আচ্ছা, ইয়াং ব্লাডের যদি বিষয় আসে তাহলে তো আমার পুরো টিমটাই ফর্ম করা ইয়াং ব্লাডে। তাহলে তো উনি ওনারও হাতে টানো উচিত ছিল। মায়ান আমাকে তো কেউ হারাইতেই পারবেন না, বিকজ আমি পুরো এটা টিমটাই তো ফর্ম ফাইনাল করছি ইয়াং অ্যানসার পাওয়া ব্লাডে। যাবে, ঠিক আছে? এই যে এগুলা প্রশ্নগুলো তুলে রাখো, wait করি। ফাইনাল অ্যানসারটা আসবে যে কারটা ঠিক কারটা ভুল। বলটু হার মেনে নিছেন তাহলে? নো, এন্ড Obviously না। আই থিঙ্ক দেখেন, আমি যে টিমটা বানাইছি সেখানে কিন্তু ইয়াং ব্লাডের পাশাপাশি এক্সপিরিয়েন্স আইজিএল আছে, ব্লেড, সো দুইটার মিশ্রণ, এন্ড আই ডোন্ট থিংক আমাকে কেউ বিট করতে পারবে। কুট্টু সেখানে নীরব, খুবই নীরব। এখন আমি কেন নীরব থাকবো না? আমাকে উনি চয়েস করছে, আমি নিজেকে চয়েস করতে পারতেছি না, উনি চয়েস করতে পারতেছে। তো এখন কুট্টুসের মতে আসলে কুট্টুস তাহলে এই যে ক্রুল ভাইয়ের সাথে আছে হ্যাঁ যে আপনার টিমকে আমি ভেটো দিলাম। হ্যাঁ, তো এই ফিল্ডে এখন তিন দেখেন এখানে এখন একটা ভোটিং করতে পারেন হ্যাঁ। কিন্তু চাইলে। না, এখন কিন্তু মারামারিটা তিনজনের মধ্যে লাস্ট ফাইনাল সার্কেল শোডাউন, তিনটে স্কোয়াড মুখোমুখি। হ্যাঁ, বিকজ এখন আই এম এই অলরেডি উইন। কে জিতবে সেটা নির্ভর করবে আপনাদের চাপার জোরের উপরে। তো গো। হ্যাঁ, এখন চারজনের মধ্যে তো অলরেডি আমি আমারটা রেখে দিছি, এন্ড হুম। আই ডোন্ট থিংক সো কেউ তেমন ভাবে উত্তর সেখানে আমাকে দিতে পারছে, সো আই এম উইন অলরেডি। সো এখন ফাইটে এই তিনজনের মধ্যেই চলো। ওকে, তাহলে দর্শক, আমরা তো এই জায়গাটাতে কোনো আসলে একটা জায়গায় পৌঁছতে পারছি না যে কোন টিম বুইয়া নিচ্ছে। হ্যাঁ। সো আপনার কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে রাখবেন যে এদের মধ্যে থেকে কার টিম আসলে বুইয়া নিতে পারে বা কার টিম আসলে ক্যাপাবল ইনাফ, রাইট? আমরা দর্শকের উপরে ছেড়ে দেই। আমরা চলে যাই আমাদের
অন্য আরো কিছু কথা আছে, যেমনটা আফরুল ভাই কিন্তু রিফ্লেক্সের কথা বললো। আমরা রিফ্লেক্স নিয়ে কথা বলি, কারণ তারা প্রিভিয়াস এফএফডব্লিউএস এ সবার আগে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করে, যেটা Yes. খুবই সবার আগে এত আর্লিতে এত ডমিনেট এত সুন্দর একটা ম্যাচ। এর পরবর্তীতে তারা চ্যাম্পিয়ন তো হলেন না, বা কাঙ্ক্ষিত যে দ্বিতীয় স্লট বা রানার আপ যেটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে সেটাও কিন্তু তাদের ভাগ্যে জোটেনি। তো ওইরকম Yes, একটা it's true. ফলের পরে আপনাদের কি মনে হয় রিফ্লেক্স আপারও এই জায়গাটাতে আসলে তারা মেন্টাল প্রেসারে থাকছে না? কারণ সেম একটা প্ল্যাটফর্ম এফএডব্লিউএস, সেম ওই প্রেসারটা তারা খাবে কিনা, তাদের ওই ট্রমাটা ব্যাক করবে কিনা? কারণ ওটার পরে কিন্তু রিফ্লেক্স একটা ভালো ফল করে, হুম। এবং ইভেন এখনো কিন্তু তারা বেশ একটা মানে খুব ডিপ্রেশন জোনে যাচ্ছে যেমনটা মনে হয়। তারা তাদের কথাবার্তাও কখনো কখনো তারা আক্ষেপ প্রকাশ করে। তো আপনাদের কি মনে হয় যে রিফ্লেক্স আসলে এই এফএফডব্লিউএস এ ব্যাক করতে পারছে কিনা, তারা একটা ভালো পজিশন ধরতে পারছে কিনা? ফুল ভাইয়ের কাছ থেকে আগে শুনবো। অ্যাকচুয়ালি ডাউনফল যদি বলতে হয় তাহলে বলবো যে প্লেইং স্টাইলের জন্য। কজ বর্তমানে যদি আমরা প্রত্যেকটা ম্যাচ দেখি, প্লেয়াররা ক্লিয়ার জন্য যেতেছে। প্রত্যেকটা টিম, যারা এরকমও টিম আছে যারা 9, 8, 10 পর্যন্ত লিমিট হয়ে যেতেছে, 15টা, 16টা, 17টা, 18টা করে কিল। আর রিফ্লেক্সের ইস্যুটা আমি যেটা বলবো যে ওরা প্রথম থেকে ফাইট করে কিল সিকিউর করতেছে না। ওরা প্রথমে প্লেস ধরতেছে, জোনের মধ্যে যে জোন প্রেডিক্ট করে প্লেস ধরতেছে, তারপরে ফাইট করতেছে। কিন্তু আমার মনে হয় কি বর্তমান যে প্লেইং স্টাইলটা চলতেছে ওইখানে কিল বেস একটা প্লেইং স্টাইল চলতেছে। তোমাকে কিল সিকিউর করতে হবে, তারপরে তুমি পজিশন পয়েন্টের জন্য যাও। পজিশন পয়েন্টের জন্য যদি যাও, তুমি পজিশন পয়েন্টও কম থাকবে। আর যখন একটা টিম অলরেডি ক্যাম্পের মেন্টালিটি নিয়ে খেলে যে আমি ক্যাম্প করব, পজিশন ধরবো, ওই টিম যতই ভালো প্লেয়ার হোক না কেন, ওদের মধ্যে ডাইরেক্ট একটা ফাইট এঙ্গেজ হয়ে গেল, ওরা ওই ফাইটটা জিততে পারবে না। সেই জন্য ওই টাইমে কনফিডেন্স এরকম থাকে না। কজ প্লেয়াররা যখন একজন আরেকজনকে মারবে, একটা স্কোয়াডকে ওয়াইপ করবে, তখনই ওদের মধ্যে কনফিডেন্স থাকবে। তো প্লেইং স্টাইলের জন্য আই থিংক সো এই মানে উত্থান পতনটা হইতেছে। কুট্টুসের কি মনে হয় রিফ্লেক্স আসলে? দেখেন, ল্যানের সিচুয়েশন আমি আগেও বলছি যে অনেকটা বেশি আলাদা। এখানে প্লেয়ার্সদের এক্সপিরিয়েন্স অনেক বেশি ম্যাটার করে। আর আমি মনে করি যে টাকলা অনেক ওল্ড প্লেয়ার, এন্ড তাহসিনও আগের সিজন খেলছে, ইভেন ফার্স্ট এফএবিসিও তাহসিন খেলছে, যেহেতু আবার ফার্স্ট টাচেও প্লে করে। সো আমার মনে হয় ওরা প্রেশার নিতে পারবে, ভালো কোনো রেজাল্টই দিবে ফাইনালে। ওকে, আমি হচ্ছে আরডিএইচ এবং গোল্ডের কাছে যাব। খুবই ইম্পর্টেন্ট, আমি একটা কোশ্চেন করতে চাই যেটা আমার খুব জানার ইচ্ছা আপনাদের দুজনের পার্সপেক্টিভ। সেটা হচ্ছে নো গ্র্যাভিটি। হ্যাঁ, Okay. এই টিমটা অনেক ইন্টারেস্টিং। তাদের এফএফডব্লিউএস এর আগে তারা একটা স্টেটমেন্ট দিয়েছিল ক্রুজ, যে তারা #12 হয়ে কোয়ালিফাই করবে। এন্ড গেস হোয়াট, তারা #12 হয়ে কোয়ালিফাই করেছে। এন্ড আরো একটা আমি ইনসাইট দিব যে নো গ্র্যাভিটির সাথে যখন আমাদের কথা হয়, নো গ্র্যাভিটি তারা জানিয়েছে যে তারা এফএফডব্লিউএস এর মাত্র 20 দিন আগে র্যান্ডম 4 জন প্লেয়ার মিলে তারা টিমটি গঠন করেছে। তাদের আগে কোনো Wow. টিম ছিল না এরকম, মানে তারা হ্যাঁ। আলাদা আলাদা। এবং সেখান থেকে এই যে একটা আপরাইজিং টিম, এবং তারা প্রত্যেকেই খুবই ছোট ইয়াংস্টার, এবং তারা এই এত প্রেশার ম্যানেজ করে তারা প্রথম অফিসিয়াল খেলছে, তাও ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বিডি স্প্রিং 2026, যেখানে আমরা অনেক বড় বড় টিমকে হারিয়েছি। তো এই টিমটাকে নিয়ে আসলে আপনারা হচ্ছে কিছু ওয়ার্ড শেয়ার করেন যে তারা আসলে কি করতে পারে, তারা আসলে কত অবস্থানে শেষ করবে, তারা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন কিনা। আমরা আসলে আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাচ্ছি, কারণ আপনারা দুজন আসলে গেমটাকে আরো বেশি কাছে থেকে দেখেছেন। Yeah. প্রথমে আরডিএইচই বলেন। আচ্ছা, সো শুরুতে যে বিষয়টা হচ্ছে কি যে আমরা তো গেমটাকে কাছে থেকে দেখি, বাট টিমসদেরকেও আমি কাছে থেকে অনেক সময় সেখানে দেখি বা তাদের সাথে সেভাবে কথাবার্তা হয়। যে বিষয়টা মাত্র হচ্ছে আপনি মেনশন করলেন যে মাত্র 20 দিন আগে তারা টিম গঠন সেভাবে করেছে, সেটা তো একটা বিষয়। তার পাশাপাশি দেখুন, অনলাইন স্টেজে যেদিন হচ্ছে আমাদের একেবারে লাস্ট ডে চলছিল, ওই দিনও কিন্তু এই টিমটা অনেক বেশি প্রেশার নিয়েছে। লাস্ট গেম পর্যন্ত কিন্তু আমরা বলতে পারিনি যে এই টিমটা আদৌ কোয়ালিফাই করবে কিনা। একটা গেমে তারা এত বড় ম্যাচ বের করেছে এবং কতগুলো টিমকে তারা পেছনে ফেলে সেখানে গ্র্যান্ড ফাইনাল কমপ্লিট করেছে। এন্ড আই থিংক এই টিমটা একটা সারপ্রাইজ প্যাকেজ। এন্ড যারা হচ্ছে নর্মালি আপনার এক্সপিরিয়েন্স টিম, আমি সবার জন্য জাস্ট একটা ছোট্ট মেসেজ দিব যে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, বিকজ যেহেতু অন্যান্য টিমগুলো সম্বন্ধে মোটামুটি ভালোই ধারণা কিন্তু রয়েছে। যে ধরেন যেই রিফ্লেক্সদেরকে নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম, দা গোট গতবার থার্ড হয়েছিল, সো তাদের প্লেইং স্টাইল, রিফ্লেক্সের প্লেইং স্টাইল, এই টিমগুলো সম্বন্ধে কিন্তু অলরেডি কিন্তু জানাশোনা রয়েছে। ইনফ্যাক্ট নো গ্র্যাভিটি এমন একটা টিম যারা কিনা কমিউনিটি যে টুর্নামেন্টগুলো রয়েছে ওইগুলো তো কিন্তু এফএফডব্লিউএস চলাকালীন অতটা অ্যাক্টিভ ছিল না। সো ওই টিমের প্লেইং ফরমেশন অথবা প্লেইং স্টাইল সম্বন্ধে তেমন কোনো ইনফরমেশন বা তাদের ইনফোস কিন্তু এক্সপিরিয়েন্স টিমগুলোর কাছে অতটা বেশি নেই। সো দ্যাটস রিজন আমি বলতে চাই
যে যারা এক্সপিরিয়েন্স টিম রয়েছে, যাদেরকে নিয়ে আমরা এতক্ষণ আলাপ আলোচনা করেছি, এই একটা টিম যেই টিমটা কিনা তাদের জন্য ল্যান্ড ফাইন্যান্সে হয়তো বা বিপদ সৃষ্টি করতে পারে, এই টিমটা একটা সারপ্রাইজ প্যাকেজ। সো আই থিঙ্ক তারা ভালো কিছু করবে, অ্যান্ড তাদের মধ্যে সেই পটেনশিয়ালিটি আমি দেখেছি। ডেঞ্জারাস প্লেয়ারের কথা হলো, স্কোয়াডের কথা হলো, আমি বল্টুর কাছে জানতে চাইবো যে এনজি, অবশ্যই আমি এই তাদের কথাও জানতে চাইবো, বাট আপনার কি মনে হয় যে এইখান থেকে যে নতুন দলগুলো যুক্ত হয়েছে সেখানে নো রুলস এবং নো গ্র্যাভিটি, তারা দুজনেই নতুন, তো নো রুলস কি আসলে এই জায়গাটিতে টিমস গুলোর জন্য ডেঞ্জারাস হতে পারে কিনা? কারণ তাদের প্লেইং স্টাইল খুবই ডিফারেন্ট, তারা খুব ক্ল্যাশ করে ফেলে, তাদের কোনো ডেডিকেটেড ড্রপ নেই, তারা যে কারোর সাথে ক্ল্যাশ করে ফেলতে পারে, যে কাউকে গিয়ে হান্ট করতে পারে, তাদের কোনো টাইটেল সিকিউর করার যে একটা স্পৃহা বা একটা টেস্ট নিয়ে ইচ্ছা, সেটা কিন্তু আমরা দেখেছি তাদের মধ্যে নেই। তারা অলরেডি ওই টাইপের স্টেটমেন্ট দিয়েছে যে তারা চ্যাম্পিয়ন হোক বা না হোক, তাদের স্টেটমেন্ট ছিল যে তারা চ্যাম্পিয়ন হোক বা না হোক, তাদের জন্য কারো চ্যাম্পিয়ন মিস হতে পারে, এই যে একটা That's true. স্ট্রং স্টেটমেন্ট তাদের। তো আপনার কি মনে হয় যে এই 12টি টিমের মধ্যে মোস্ট ডেঞ্জারাস টিম নো রুলস হতে পারে? মাস্ট বি নো রুলস, এখানে একটা ডেঞ্জারাস রোল তো মাস্ট বি প্লে করবে। তবে আরডিএক্স তুমি কিছু কথা বলছো, আমি মনে করি এই ব্যাপারটা একটু আমার ডিসকাস Yeah, করা sure. দরকার। আপু হুম। ফার্স্ট থিং দেখুন, একটা টিম সারপ্রাইজ প্যাকেজ হতে পারে, লাস্ট মোমেন্টে গিয়ে একটা বিগ ম্যাচ শেষ করে ফেলতে পারে, Yep. বাট তোমাকে এটাও মাথায় রাখতে হবে এখন প্লেয়াররা বাসায় বসে খেলবে না, হ্যাঁ, প্লেয়াররা অ্যাকচুয়ালি ল্যানে বসে খেলবে। হুম। এবং যেটা কিছুক্ষণ আগে কুটুস মেনশন করছিল যে ল্যানের প্রেশার অ্যাকচুয়ালি অনেক বেশি, ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট, Yep. নুসরাত রাইট? এবং 20 দিন একটা টিম ফর্ম করা, সেখানে স্ট্র্যাটেজির কথা বলুন বা টিম কোঅর্ডিনেশনের কথা বলুন, একজন টিম মেম্বারের সাথে আরেকজন মেম্বারের কতটা যে কোন একটা হার্ড মোমেন্টে এসে কুইক ডিসিশন, প্লেয়ার টিম মেম্বারকে পাঠানো সেই জায়গায়, একটা হুম। সাপোর্টার রোল, লং থেকে বের হয়ে যাওয়া, এই এক্সপিরিয়েন্সে অবভিয়াসলি আমরা নো গ্র্যাভিটিকে পিছিয়ে রাখতেই পারি। অ্যান্ড নো রুলসে যেটা কথা বলছিলেন, নো রুলস এই টিমটা, হ্যাঁ অফিসিয়ালি হয়তো আমরা তাদেরকে তেমন দেখছি না, হ্যাঁ। তবে আমাদের আনঅফিসিয়াল ইভেন্ট গুলোতে নো রুলস ভালো করেছে প্রিভিয়াস ডে গুলোতে, অ্যান্ড এই ইভেন্টেও তারা চেষ্টা করছে ভালো করার। লাস্ট টাইম যখন আসলে নো রুলসের সাথে আমার কথা হয়, যখন প্রিভিয়াস ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ সিজন 2 সেখান থেকে ছিটকে যায় 80 পয়েন্টের মাধ্যমে, আমার মনে হয় 80 পয়েন্টের ডিফারেন্স ছিল সেখানে, আই থিঙ্ক 80 পয়েন্টের কারণে ছিটকে যায় নো রুলস। সেই জায়গা থেকে সে হতাশা, পরবর্তীতে তাদেরকে এটাও বোঝানো হয়েছিল, আমি বুঝিয়েছি যে চেষ্টা করো, একটা টিম 1-2 দিনে হয় না কখনো, যেটা নো গ্র্যাভিটি 20 দিনে করেছে, হ্যাঁ এটা লাকিও হতে পারে, আরো বেটারও তারা করতে পারে, বাট এই জায়গায় তুমি আমি কনফার্ম না যে নো গ্র্যাভিটি বেটার করবে। আচ্ছা, হ্যাঁ। আমি এখানে একটা ছোট্ট কাউন্টার, লাইক আমার যে স্টেটমেন্টটা ছিল, স্টেটমেন্টের মধ্যে একটা জিনিস আমি মেনশন করেছি, তারা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে, হবে সেটা আমি মেনশন করিনি। সারপ্রাইজ প্যাকেজ আমি হতে পারে। বাট হুম, গোটু, হ্যাঁ। এখানে আমারও একটা আসলে গোটুর সাথে আমিও Yeah. দ্বিমত পোষণ করছি, কারণ সত্যি কথা বলতে ওয়ার্ল্ড সিরিজের স্টেজে কেউ লাকে আমার মনে হয় না Exactly. টিকতে পারে, কারণ এখানটাতে যদি লাকের কথা হয় দেন জব রিকার্স এই জায়গাটা থেকে বাদ পড়ে গিয়েছে। প্রিভিয়াস ওয়ার্ল্ড সিরিজ 2025 খেলা ম্যাক্সিমাম স্কোয়াড আমাদের সাথে নেই, সো লাক আই ডোন্ট থিংক সো। অ্যাকচুয়ালি লাক না, আমি মেনশন করতে চাচ্ছিলাম যে তারা চেষ্টা করেছে, তারা পেরেছে, বাট ল্যান্ডের যে এনভায়রনমেন্ট সেটার সাথে আসলে মানিয়ে নিতে কতটা পারবে, এই জায়গায় একটা গ্যাপ। Actually- নো রুলস অ্যাকচুয়ালি এখানে গন্টু মেইন হুম। কথা কি, ওরা বলতেছে যে ওরা ফার্স্ট হইতে না পারলেও ওদের জন্য হয়তো কারো ফার্স্ট বিপদ হয়ে মিস দাঁড়াবে। হয়ে যেতে পারে। No এইটা rules এর কথা এইটা mention হ্যাঁ, করছি এইটা আমরা, মেইন হ্যাঁ, জিনিসটা কি, ওদের তাহলে প্যারা কিসের? ওরা খেলবে তো প্যারা ছাড়াই খেলবে। ওরা যে কোনো Pressure টিম free. দেখতেছে, ওরা দেখতেছে টিসি সবার আগে, টিসির সাথে ক্ল্যাশ করে ইএক্সি সবার আগে, ইএক্সির সাথে ক্ল্যাশ করে হ্যাঁ, ক্লাশ কিং তারা, টু বি হ্যাঁ, অনেস্ট। এক্স্যাক্টলি। বাট এটাও সত্য হ্যাঁ। যে নো রুলস এর রিসেন্ট পারফরমেন্স, ওরা কিন্তু অ্যাকচুয়ালি সব জায়গায় ক্লাশ করতেছে না, তারা কিন্তু কিছু কিছু ম্যাচে তাদের পারফরমেন্স দেখে এটাও মনে হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি ভালো করার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসছে, টপ 2টা অন্তত তারা কনফার্ম করতে চায়। তো আমার সেই জায়গায় মনে হচ্ছে তারা নিজেদের জন্য ভাববে কিছু। ট্রু, বাট আমরা এই মুহূর্তে আসলে কুট্টুসের কাছে যাব। কুট্টুসের কাছে আসলে আমি জানতে চাইবো যে ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ সিজন 2 টাইটান স্পোর্টস ক্লাব অ্যাকচুয়ালি এই জায়গাটাতে বেশ বড় একটা ফল করে। সো কুট্টুস, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ সিজন 2 তে তোমরা ফল করো, স্ট্র হ্যাটস চ্যাম্পিয়ন হয়েছে, বাট তোমাদের কারো প্রেডিকশনে কিন্তু ওইভাবে স্ট্র হ্যাটস অ্যাকচুয়ালি উঠে আসেনি। সো এই টিমটাকে নিয়ে আসলে কুট্টুস কি ভাবছে, আবারও তাদের সামনে থেকে আসলে চ্যাম্পিয়নশিপ স্ট্র হ্যাটস তুলে নিচ্ছে কিনা? এটা ওনাদের ব্যাপার, ওনারা যদি জিততে চাই জিতা ট্রাই করুক, আমরা কি বসে থাকবো নাকি? আমরা তো জিতবই, বাকিটা আল্লাহর উপরে। এন্ড লাইক আমরা বিপিএল এর যে সিনারিওটা, লাইক ওইখানে আপনারা জানেন যে ওই টাইপের কোনো স্লট নাই, মানে ইন্টারন্যাশনাল টাইপের। সো আমরা যেটা করছি, আমরা খেলছি ডু অর ডাই, আইদার আমরা চ্যাম্প হবো, আইদার আমরা লিস্টেই থাকবো না। সো সেকেন্ডটা হয়ে গেছে, কি আর করার।
ওকে, ঠিক আছে। সো আমরা এখন যেহেতু স্পোর্টস ওয়ার্ল্ড কাপের স্লট পাচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ হুম। বিডি স্প্রিং 2026 থেকে দুটো, এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, এবং আমার মনে হয় যে কখনো কখনো কোনো জিনিস ভালোর জন্য হয়। আই মিন, এই জায়গাটিতে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ভেন্যু চেঞ্জ হয়েছে, প্যারিসে যাচ্ছে টিম, হ্যাঁ। ফ্রান্স, এন্ড এটা নিয়ে আসলে কুটুস কতটা এক্সাইটেড যে তাদের টিম যদি চ্যাম্পিয়ন হয় তারা আসলে ফ্রান্সে যাচ্ছে। দেখেন এফএফডব্লিউএস এর সিনারিও কি হয়, প্রতি বছর কান্ট্রি চেঞ্জ হয়, বাট ইডব্লিউসি তে তো সৌদি থাকে। হ্যাঁ। সো হঠাৎ করে যখন চেঞ্জ হয়েছে তখন মানে অনেক ভালো লাগছে যে লাইক ইউরোপের কোনো কান্ট্রিতে ফার্স্ট টাইম যদি যাইতে পারি তাহলে তো অনেক ভালো লাগবে। মানে ইনশাল্লাহ চেষ্টা করবো যেন কোয়ালিফাই করতে পারি। আইফেল টাওয়ারের সামনে একটা সেলফি নিব। টিম সেলফি নাকি টিম একটা? সেলফি অবভিয়াসলি। ঠিক আছে। গোল টু কেমন বোধ করছো? এই যে প্যারিসে শিফট হয়ে গেল পুরো ভেন্যু, আসলে এডব্লিউসি আমরা একদম পুরো ভেন্যুটা দেখেছি সৌদি আরব তো একদম ফিক্স। এই যে এখন আমরা সরি একদম এডব্লিউসি ভেন্যুটা একদম ফিক্স, কিন্তু এই যে আমরা ফ্রান্সে যাচ্ছি, প্যারিসে হচ্ছে, পুরো ভেন্যুটা শিফট হয়েছে, তো এডব্লিউসি সেই ক্রেজ আমরা কি আসলে পাবো ফ্রান্সে? আই থিঙ্ক তার থেকে বেশিই পাবো, অ্যান্ড নতুন নতুন এক্সপিরিয়েন্স আমার মনে হয় এই জিনিসটা দরকার আছে। কারণ একটা লম্বা সময় ধরে আবারও সেটা পরিবর্তন আসা, এবং হ্যাঁ। এবার যখন আমরা প্যারিসে ফ্রান্সে যাচ্ছি, আই থিঙ্ক সেখানে পুরোটা এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, সকলের সাথে নতুন ভাবে আই থিঙ্ক নতুন পরিবেশে আবারও অ্যাডজাস্ট হওয়ার সুযোগ হবে আমাদের টিমদের, আমাদের অ্যাথলেটদের, নতুন নতুন এক্সপিরিয়েন্স তারা পাবে সেই জায়গাতে। কোন টিমের সাথে কি যাওয়ার প্ল্যান গোলটু করছে? গোলটুকে কিন্তু হোটেলের বিভিন্ন টিমের ঘরে দেখা যায়, তাহলে আমার মনে হয় গোলটু মানে সেই হ্যাঁ। ফোন দিয়ে আসছে। একদমই না। আচ্ছা, আমরা যাবো আরডিএইচ এর কাছে। আরডিএইচ, ইডব্লিউসি এই যে ফ্রান্সে শিফট হয়ে যাওয়া হঠাৎ করে, এই শর্ট টাইমে প্লেয়াররা ইডব্লিউসি তে যাবে, হুম। ফ্রান্সের একটা এনভায়রনমেন্ট, তোমার কি মনে হয় আসলে বাংলার ছেলেরা কতটা ভালো পারফরমেন্স প্রোভাইড করে আসবে ইডব্লিউসি তে? কতটা প্রস্তুত আসলে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশ? আই থিঙ্ক এবার ভালো পারফরমেন্সই আসবে, বিকজ দেখুন তারা গতবার যে টিমস গুলোর এগেনস্টে খেলেছে, আই মিন যারা এর আগের বার খেলে এসেছে, লাইক আগে ছিল রেড হকস, এখন তো তারা টাইটেল ই স্পোর্টস ক্লাব, তারা যদি সেখানে কোয়ালিফিকেশন নিশ্চিত করতে পারে তাহলে তাদের তো সেখানে ভালো পারফর্ম করার একটা সম্ভাবনা রয়েছেই। অ্যান্ড তারা যদি যায়, তাদের সাথে যেই টিমটা যাবে সেই টিমটাকেও তারা একটু এক্সপিরিয়েন্স সেখানে শেয়ার করতে পারবে যে কিরকম ভাবে তারা সেখানে পারফরমেন্স প্রোভাইড করতে পারে। আমরা গতবার যে টিমস গুলোকে দেখেছি, ইতিমধ্যেই বিভিন্ন কান্ট্রি থেকে কিন্তু অলরেডি টিমস কোয়ালিফিকেশন ডান হয়ে গিয়েছে, এন্ড আমরা লাইক ওয়ান কাইন্ড অফ সিমিলার টিমস গুলোকে কিন্তু দেখতে পাচ্ছি। সো আমাদের টিমসটা মোটামুটি জানে যে সেই টিমগুলোর এগেনস্টে কিভাবে খেলতে হবে। এন্ড আপনি যে বললেন যে ইউরোপে যে শিফট হয়েছে বা ফ্রান্সে যে শিফট হয়েছে, উই অল নো কি ইউরোপের ই স্পোর্টস সিস্টেম, ইকোসিস্টেমটা কিন্তু অনেক ডিফারেন্ট, ইনফ্যাক্ট অনেকটা বেটার ওয়ার্ল্ডের সকল জায়গা থেকে। সো আই থিঙ্ক আমরা এবার ইনফ্যাক্ট আমাদের প্লেয়ার্সরা, আমাদের টিমসরা এবং আমরা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি। ওকে, ক্রুল ভাইয়ের কাছে যে জানতে চাইবো, স্পোর্টস ওয়ার্ল্ড কাপ যেহেতু আমরা বলছিলাম যে আমরা অনেকটা চেষ্টা করছি স্পোর্টস ওয়ার্ল্ড কাপের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে, আমাদের বাংলাদেশের টিমগুলো কি আসলে এবার ফাইনালিস্ট হতে পারবে কিনা? মানে ক্রুল ভাইয়ের প্রেডিকশন কি এই জায়গাটাতে? আমরা আসলে ইডব্লিউসি তে এই ফ্রান্সের নতুন স্টেজে বাংলাদেশ কি আরো বেশি উদ্দীপ্ত থাকবে কিনা, আরো বেশি অ্যাক্টিভ থাকবে কিনা? আমরা কি এবার ফাইনালিস্ট হতে পারবো কিনা স্পোর্টস ওয়ার্ল্ড কাপে? নুসরাত অ্যাকচুয়ালি এমন কোশ্চেন করতেছে যেটা অ্যানসারটা খুবই ডিফিকাল্ট। আমার কাজই আজকে ক্রুল ভাইকে এই জায়গাটাতে আসলে এখন অ্যাজ এ বাংলাদেশি হ্যাঁ। অডিয়েন্স বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি জিজ্ঞেস করো, আমি চাবো যে আমার টিম, আমার দেশের টিম ফাইনাল খেলুক। আর যদি রিয়েল লাইফ সিনারিওর দিকে আসি, দেখো এখানে মেইন কথা কি, আমাদের দেশের প্লেয়াররা যাদের এগেনস্টে খেলে তাদের যে গেম প্লে সিনারিও বা ধরন, ঠিক আছে, ওইটা বাইরের দেশের প্লেয়ারদের থেকে টোটালি আলাদা। এই জন্য এখানে অ্যাডাপ্ট করা, ফোন অ্যাডাপ্ট করা, এগুলো খুবই চ্যালেঞ্জিং হয়। কিছুর জন্য বাইরের দেশে স্পোর্টস সিনারিও, মানে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ হইতেছে, ওখানে সিনারিওতে তোমার ডিভাইস আছে, ওরা অলরেডি জানে কোন ডিভাইস তাদের ফাইনাল খেলতে হবে, ওরা আগে থেকে ওই ডিভাইসে প্র্যাকটিস। আমাদের প্লেয়ারদের ওইখানে যে শিফট হইতে হয়, ওইখানে এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াইতে হয়, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, জার্নির ব্যাপার আছে, ওয়েদারের একটা ব্যাপার হ্যাঁ আছে। ডিভাইসে শিফট করার ব্যাপার আছে। এই জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি পিছায় পড়ে মনে হয় আমাদের দেশ, আমার এটা মনে হয়। তো সব দিক যদি বিবেচনা করো, ফাইনালি পর্যন্ত যা খুবই টাফ একটা জিনিস। তো আমি একটা জিনিস জানাবো যে বাংলাদেশ থেকে শুধু একটা টাইটেলই কিন্তু স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণের সুযোগ পায়, সেটা হচ্ছে ফ্রি ফায়ার। আই মিন আমাদের দেশ থেকেই দল যায় শুধুমাত্র স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে ফ্রি ফায়ার থেকে, এন্ড সেখানে এবার একটি নয় বরঞ্চ দুটো। সো মানে কাম অন, আমরা কেন ফাইনাল খেলবো না? কুট্টুস, আপনি বলেন আমরা কি ফাইনাল খেলবো? ইনশাআল্লাহ। ওকে, এবার প্রভা আপনি বলেন। সেম কোয়েশ্চেনটা আমি বলবো কি, বাংলাদেশে ওই প্লেয়ারদের নিয়ে আসা হোক, আর ওদের দেশে ওদেরকে হাতে নতুন নতুন একটা ফোন ধরায় দেওয়া হোক, ওরা স্পোর্টস কাপ চ্যাম্পিয়ন হোক।
ঠিক আছে, আমি তখন বলতে পারবো যে আমাদের দেশের প্লেয়ার চ্যাম্পিয়ন। হ্যাঁ, তাহলে আসলে আমাদের আকরুল ভাইয়ের মতো আমাদের কি করতে হবে? আমাদের প্লেয়ারদেরকে আমাদের আমরা আমাদের একটু পিছনে আছি। অ্যাডাপশনের যে অ্যাবিলিটিটা ওইটা ইনক্রিজ করতে তাহলে হবে। আমাদের এখন আমি যেহেতু ক্রুল ভাই আপনি বললেন সমস্যাটা বলে ফেললেন, তাহলে ক্রুল ভাইয়ের মতো আমরা সলিউশনটাও শুনতে চাই। সলিউশনটা হলো প্রথমত স্পোর্টস এর সিনারিও আর কন্টেন্ট ক্রিয়েশন যে সিনারিও, এটা এখনো বাংলাদেশে ফুলি ডেভেলপ হয় নাই। কজ স্পোর্টস ক্যারিয়ার যেটা বলবো খুবই শর্ট টাইম একটা ক্যারিয়ার। এখন এই জন্য আমরা কি করতে পারি? এই জন্য যদি হয়, প্রথমত প্লেয়ারদের প্রপার স্পন্সরশিপ দরকার। হুম, আদার যে অর্গানাইজেশন আছে ওদের থেকে কন্টেন্ট ক্রিয়েশন প্লাস স্পোর্টস প্লেয়ারদের একটা স্পন্সরশিপ দরকার, যাতে একটা ব্যাকআপ থাকে, প্লেয়াররা যাতে ওই সিচুয়েশন ওই এনভায়রনমেন্ট গুলো নিজেদের সাথে অ্যাডাপ্ট করে নিতে পারে। ডিভাইস বলো, তারপরে বাইরের দেশের প্লেয়ারদের সাথে খেলার যে সিনারিও, এরকম ট্যুর বা ল্যানের যে ইভেন্ট গুলা, ঠিক আছে ভাই, বছরে মাত্র 2বার গেলে ওটা কেমনে হবে? এই জিনিসটা তো আমার কোয়েশ্চেন। আমাদের আর অনেক ওদের সাথে বেশি খেলা ইউরোপে যেতে পসিবল হবে। না আমাদের সাথে, কিছু ওদের পিং একটা থাকে, আমাদের পিং একটা থাকে, চাইলেও পসিবল না সেম সেম টোরে খেলা। তো এই সব কিছু মিলে আরো বেশি আমাদের চাই, আরো বেশি চাই আসলে। ওকে, আকরুল ভাইয়ের মতো আমাদের বেশি বেশি আসলে ইউরোপ যেতে হবে। Obviously, মানে ক্যামেরা আমি যেতে পারলে আর ভালো হইতো। অলরেডি ক্রুল ভাই কিন্তু গিয়েছেন। আচ্ছা, এবার আমরা একদম আপনাদেরকে আরো বেশি একটু জ্বালাতন করতে চাইবো। আমরা একটা র্যাপিড ফায়ার একটা রাউন্ড খেলবো। ওকে, আমি প্রশ্ন করবো, আপনারা কোনো প্রকার ভাববার সুযোগ পাবেন না। যদি ভাবেন তাহলে কিন্তু পেনাল্টি আছে। ওকে, পেনাল্টি তো হ্যাঁ, fine. শুনতে চান? হুম, আমি চাই না আসলে আপনারা ডিলে করেন। পেনাল্টি আসলে খুবই ভয়াবহ পেনাল্টি। পেনাল্টি এমনও হতে পারে যে আপনাকে এখানে পোশাক দিতে হচ্ছে। সো ডিলে করা যাবে না, ওকে? সো আমরা কাকে দিয়ে শুরু করবো? কে আসলে খুব এক্সাইটেড র্যাপিড ফায়ার? রুল ভাইকে দেখে অনেক এক্সাইটেড লাগতেছে আমার। ওকে, ক্রুল ভাইকে দিয়ে Okay, শুরু হ্যাঁ। করবো। আমরা একদম খুব দ্রুত দ্রুত, হ্যাঁ? ওকে, চেষ্টা করবো। আহ, চেষ্টা কি? হুম, আচ্ছা, ঠিক আছে। টার 98 কে নাকি AWF? এই বলবেন। টাইটান স্পোর্টস ক্লাব নাকি TC? এক্সট্রিমিএক্স? ওকে। আহ, ক্রিকেট আর ফুটবল? ক্রিকেট। ক্রোনো নাকি সোনিয়া? শোনো, এরপরে হচ্ছে ফেভারিট টিম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফ্রি ফায়ার? টিসি, মেসি নাকি রোনালদো? মেসি। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনা। কাপ কে নিবে? পাস। ওকে, আমরা এবার চলে যাব হচ্ছে কুটুসের কাছে। ফ্রি ফায়ার গোল্ড প্লেয়ার? ব্লেড, বেস্ট স্কোয়াড? টিসি, আইজিএল? ব্লেড, বেস্ট স্নাইপার? ফ্লিকার, বেস্ট ট্রোবল? গ্রেনেড, বেস্ট ওয়েপন? M590, লাস্ট জোনের 1-1 ব্যাটলের জন্য কোন প্লেয়ারটা সবথেকে সেরা? ব্লেড। আই থিংক কুটুসের সব কোয়েশ্চেন একদম ফিক্স। ওকে, আমরা চলে যাব গোটুর কাছে। বেস্ট টিম পুরো ফ্রি ফায়ার কমিউনিটি, পুরো ওয়ার্ল্ডে। টিম ফ্যালকন, বেস্ট টিম রাশিয়া, ব্লেড, আইজিএল, ব্লেডস, স্নাইপার, ক্লিকার্স, বেস্ট ট্রোবল, গ্রেনেড, সেরা টিম FFWS BD Spring 2026 স্ট্রাইক, Okay. সেরা সাপোর্টার? আমরা চলে যাবো আরডিএচ এর কাছে। আরডিএচ, আপনি আমাকে বলবেন সেরা কাস্টার, আমি সেরা টিম, টিসি, সেরা ইভেন্ট, দিস ওয়ান, FFWS বিডি, আচ্ছা সেরা হোস্ট, আপু, বেস্ট ট্রোবল। গ্রেনেড, আচ্ছা, লাস্ট ফাইনালস অফ দ্য শোডাউনে আপনার সামনে দুটো গান আছে। হ্যাঁ। M590 উইথ ক্রোনো, হ্যাঁ। এন্ড ওই জায়গাটাতে ট্রগান উইথ সোনিয়া। আপনি কোন কম্বোটা চুজ করবেন? FF90 উইথ ক্রোনো, মেসি নাকি রোনালদো? মেসি, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিল। ওকে, সো র্যাপিড ফায়ার রাউন্ডটা আমাদের শেষ। দর্শক, তার সাথে কিন্তু শেষ আমাদের এই সময়ও। সার্ভাইভার্স, অনেক আড্ডা হলো, গল্প হলো, এবং আমরা পৌঁছে গেছি একদম শেষ পর্যায়ে। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং 2026 দেখা হচ্ছে তোমাদের সাথে।